হ্যালো এসএসসিয়ান, ওয়েলকাম টু এসএস এডুকেশন। ক্লাস 11-এর বার্ষিক পরীক্ষা তো খুব কাছেই চলে এসেছে। এরকম একটা পরিস্থিতিতে ছেলেমেয়েদের মধ্যে একটি চাপা টেনশন কাজ করছে যে কী হয় এরকম একটা পরিবেশ। যারা ক্লাস 11-এ একটু কম পড়াশোনা করেছো বা ভয় পাচ্ছ যে কেমিস্ট্রি বিষয়ে কী হবে, কী করে তারা ভালো মার্কস তুলবে, তো তাদের জন্য একটু কথা বলি আর কি। প্রত্যেকটা চ্যাপ্টারে না, কেমিস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টারে বেশ কিছু টপিক থাকে, যে টপিকগুলো থেকে প্রতি বছর খুব বেশি কোশ্চেন হয় আর কি। হ্যাঁ, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো যদি একটু ভালো করে পড়ো তাহলে দেখবে বেশ অনেকটা নাম্বার তুমি স্কোর করতে তুলে নিতে পারবে আর কি। হ্যাঁ, তো সেই টপিকগুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে। এখন কোন টপিকগুলোকে জোর দেবো আর কি, কোন টপিকগুলো পড়বো বা কোন টপিকগুলোকে পড়তে হবে তাহলে ভালো মার্কস পাওয়া যাবে, সেটা একটু ব্যাপারটা বোঝার আছে। হ্যাঁ, তো আজকে আমি ওই রাসায়নিক বন্ধন চ্যাপ্টার যেটা আছে, এই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করব। এখান থেকে কোন টপিকগুলো বেশি কোশ্চেন আসে সেখান থেকে আর কি। হ্যাঁ, তো প্রত্যেক চ্যাপ্টারই এরকমভাবে আছে। তো আমি আজকে রাসায়নিক বন্ধনের উপর কিছু সাজেশান আমি প্রেজেন্ট করব। এবার একটা কথা আমি বলে রাখি যে সাজেশান মানে কিন্তু 100% এখান থেকে কোশ্চেন আসবে এমন না। সাজেশান মানে হচ্ছে এই টপিকগুলো থেকে বেশি সংখ্যক কোশ্চেন আসে, ঠিক আছে? ধরো মনে করো 70% 80% কোশ্চেন এই টপিকগুলো থেকে আসে। তাহলে পুরো চ্যাপ্টারের এই কয়েকটা টপিক একটু ভালো করে যদি পড়ো তাহলে দেখবে যে বেশ অনেকটা নাম্বার তুমি তুলে নিতে পারবে, ঠিক আছে? তো এইটা আমি আজকে একটু আলোচনা করবো হচ্ছে রাসায়নিক বন্ধন। হ্যাঁ, তো এই রাসায়নিক বন্ধনে কয়েকটা টপিক আমি বেছে নিয়েছি, যে টপিকগুলো দেখেছি যে এই টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসছে প্রতি বছরে। তো সেইগুলো একটু আলোচনা করা যাক। তাহলে দেখো, আমরা যে কয়েকটা টপিক আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে যে দেখবে যে প্রতি বছর এই দ্রাব্যতা থেকে এবং ফ্যাজানের সূত্র যেটা, হ্যাঁ, দ্রাব্যতা এবং ফ্যাজানের সূত্র, এই জায়গা থেকে একটা করে কোশ্চেন কিন্তু প্রতি বছরই মোটামুটি আসে রিসেন্ট ইয়ারে। তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এইটা যদি ভালো করে একটু প্রিপারেশন নিয়ে যাও দেখবে এখান থেকে কিন্তু তুমি এমসিকিউ কোশ্চেনও এসছে, আবার বড় কোশ্চেনও এসছে আর কি। হ্যাঁ, তো এটা একটা টপিক, দ্রাব্যতা। আচ্ছা, আর একটা যেটা টপিক সেটা হচ্ছে সংকরায়ন অবস্থা। এখান থেকে তো কোশ্চেন আসবেই প্রতি বছর। হ্যাঁ, তোমার এমসিকিউতে কোশ্চেন আসে যে নিম্নলিখিত এই আইনগুলোর মধ্যে বা স্পিসিসগুলোর সংকরায়ন অবস্থাগুলো বার করো, এটা জানতে চাইবে। আর একটা যেটা কোশ্চেন আসে মাঝে মাঝে সেটা হচ্ছে ভেসপার থিওরি। এই ভিএসিপার থিওরি থেকেও কিন্তু কোশ্চেন আসে। আর একটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা টপিকের মধ্যে, সেটা হচ্ছে আণবিক কক্ষক তত্ত্ব, বা ইংরেজিতে যেটাকে বলে মলিকুলার অরবিটাল থিওরি। এই যে টপিকটা আণবিক কক্ষক তত্ত্ব, এইটা না ছেলেমেয়েরা খুব ভয় পায় এটা করতে গিয়ে। হ্যাঁ, কারণ এখানে তাদের কনসেপচুয়াল ব্যাপারটা যেটা সেটা মাথায় নিতে পারে না, তার ফলে এই জায়গাটা কিন্তু ঠিকঠাক করে সলভ করতে পারে না। তো এই টপিকে যখন এইটা আমি আলোচনা করব দেখবে এতটাই সহজ হয়ে যাবে এই ব্যাপারটা, দেখবে তুমি সেকেন্ডের মধ্যে এখান থেকে অ্যান্সার করতে পারবে। তো পুরো এপিসোডটা তুমি ভালো করে দেখবে আর কি, পরপর আমি এই টপিকগুলো আলোচনা করবো আর কি। তো আমরা আজকে প্রথম যেটা শুরু করবো সেটা হচ্ছে দ্রাব্যতা এবং ফ্যাজানের সূত্র। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো কেমিক্যাল বন্ডিং, এই মূলত এই চারটে টপিক যদি তুমি ভালো করে একটু প্রিপারেশন নাও না, তাহলে দেখবে এখান থেকেই 70% কোশ্চেন এখান থেকেই আসে, ঠিক আছে? তাহলে এই যে টপিকগুলো তোমাকে বেছে বেছে পড়তে হবে ঠিকঠাক করে আর কি, ঠিক আছে? তো বিরাট কিছু নলেজ এখানে লাগে না। তো আমি আজকে একটা করে শুরু করি, ঠিক আছে? তো প্রথমে আমি যেটা শুরু করবো দ্রাব্যতা, এবং তারপরে আমি ফ্যাজান সূত্র দিয়ে এই টপিকটাকে শেষ করবো। হ্যাঁ, তো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা দ্রাব্যতা ব্যাপারটাকে একটু আলোচনা করব। ঠিক আছে, ভালো করে শুনবে। এটা কিন্তু একটা কঠিন চ্যাপ্টার, কঠিন টপিক বলা যেতে পারে, কারণ এখান থেকে কিন্তু এখানে কোশ্চেনের খুব কমপ্লেক্সিটি আছে। কোশ্চেনগুলোর উত্তরগুলো একদম একটা স্ট্রেট ফরওয়ার্ড উত্তর হয় না। হ্যাঁ, অনেক কোশ্চেন আছে তুমি একটা নর্মাল রুলে অ্যাপ্লাই করে তুমি করতে যাবে, কিন্তু তার উত্তরটা উল্টো হয়। তো এই জায়গাটা অনেক জটিল একটি বিষয় এটা। কিন্তু আমি না এটাকে খুব সহজ করে কয়েকটা জিনিস আমি বলে দেবো, যেগুলোকে মাথায় রাখলে না তুমি একদম ইজিলি এখান থেকে সমস্ত কোশ্চেন অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, তো ভালো করে খেয়াল করো। দেখো, প্রথমে আমি যেটা বুঝবো সেটা হচ্ছে দ্রাব্যতা কী। হ্যাঁ, এই দ্রাব্যতা মানে হচ্ছে যাকে বলা হয় সলিউবিলিটি। হ্যাঁ, সলিউবিলিটি ব্যাপারটা কী? তো এই দ্রাব্যতাটা দুটো জিনিসে দেখা হয়। একটা হচ্ছে যে আমার যার মধ্যে দ্রবীভূতটা করতে চাইছি সেই দ্রাবটার নেচার কেমন, প্রকৃতি কেমন। সে দ্রাবটা জল হতে পারে, অ্যালকোহল হতে পারে, বেনজিন হতে পারে, ক্লোরোফর্ম হতে পারে, কার্বন টেট্রাক্লোরাইড হতে পারে। তো এই যে কোন দ্রবণে আমি দ্রবীভূত করছি, এইটা ইম্পর্টেন্ট প্রথমে জানতে হবে। তো আমি প্রথমে আলোচনা করব জল দিয়ে। তুমি জলের মধ্যে কাউকে দ্রবীভূত করতে চাইছো, তাহলে সেই দ্রবীভূত করার ক্ষেত্রে সে দ্রবীভূত হবে কি হবে না, হলে কতটা হবে। হ্যাঁ, সেই ব্যাপারটাই আমরা দ্রাব্যতা ব্যাপার বা সলিউবিলিটির মধ্যে পড়বো আর কি, ঠিক আছে? তো এই দ্রাব্যতা ব্যাপারটা বুঝতে গেলে সেটা আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু থিওরিটিক্যালি একটু জেনে নিতে হবে, তারপর দেখবে কোশ্চেন আমরা খুব ইজিলি করতে পারবো। দেখো,
ব্যাপারটা হচ্ছে কোনো কম্পাউন্ড, ধরো মনে করো কোনো একটা আয়নিক কম্পাউন্ড, আমি সেটাকে সিম্পলি আমি সেটাকে ধরো এমএক্স কোন একটা সলিড একটা আয়নিক কম্পাউন্ড আমি নিলাম। এবার আমি কি করছি, এটাকে জলে দিয়ে দেখতে চাইছি এই জলে দ্রবীভূত হবে কিনা। ঠিক আছে, আচ্ছা তাহলে কি করব, আমি একটা জল নেব, একটা পাত্রে জল নেব, জল নিয়ে ওর মধ্যে ওই সলিডটা বা আয়নিক কম্পাউন্ডটা সেটা আমি ঢেলে দেবো। যখনই আমি সলিডটা ঢেলে দেবো, ঢেলে দেওয়ার পরে আমি একটু স্টায়ার করে দেখবো যে ওটা ওর মধ্যে ডিজলভ হচ্ছে কিনা, মানে দ্রবীভূত হচ্ছে কিনা। তো যদি দ্রবীভূত হয় তাহলে বলবো যে তার দ্রাব্যতা আছে, মানে সে দ্রবীভূত হতে পারে। আর যদি দ্রবীভূত না হয় তাহলে তার দ্রাব্যতা নেই, জলে তার দ্রাব্যতা নেই। তাহলে এইটাকে চেক করার বিষয় এখানে, ঠিক আছে, এইখান থেকেই ব্যাপারটাকে পড়ে তারপর তোমাকে অ্যান্সার করতে হবে। দেখো, যখন কোনো আয়নিক কম্পাউন্ডকে বা কোনো একটা কম্পাউন্ডকে জলে দেওয়া হয়, তখন সে জলে গিয়ে প্রথমে কি কাজ করে সেটা আমাকে দেখতে হবে। তুমি যখন একটা জল নিয়েছো, জলের মধ্যে তুমি যখন আয়নিক কম্পাউন্ডটাকে দিয়ে দিয়েছো বা কম্পাউন্ডটাকে দিয়ে দিয়েছো, সে জলের মধ্যে গিয়ে কী করে সেটা তুমি বাইরে থেকে দেখতে পাই না আমরা কেউ। তো ওর মধ্যে কি হয় সেই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। যেটা হয় সেটা হচ্ছে, যখন কোনো এমএক্স সলিডকে তুমি জলে দিয়ে দেবে, তখন প্রথমে না জলে গিয়ে ও প্রথমে আয়নে ভেঙে যায়। আয়নে মানে কি, ধরো এমএক্স যদি হয় তাহলে ও প্রথমে এম প্লাস আর এক্স মাইনাস এই আয়নে ভেঙে যায়। ঠিক আছে, এবং যেহেতু সলিড থেকে ভেঙে গেল, এবার এরা দূরে দূরে চলে যায় আয়ন হয়ে ভেঙে, তাহলে দূরে দূরে চলে গেলে তাদের ফেজ হয়ে যায় গ্যাসিয়াস ফেজ। তাই জন্য আমরা এখানে ব্র্যাকেটে গ্যাসিয়াস লিখব। তো যখন কোনো আয়নিক কম্পাউন্ড বা কোনো কম্পাউন্ডকে তুমি জলে দিয়ে দিচ্ছ, তখন কি হচ্ছে, তখন সে আয়নে ভেঙে যাচ্ছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। যেটা প্লাস করছে সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হয় ক্যাটায়ন, তাই না? আর যেটা অ্যানায়ন সেটা কী হবে, মাইনাস, এটা হয় অ্যানায়ন। ঠিক আছে, এইবার তুমি বুঝতেই পারছো যে তুমি একটা এমএক্স স্পিসিস, এই এমএক্স স্পিসিসটা কি কোনো চার্জ আছে এখানে? কোনো চার্জ নেই, কিন্তু যখন তুমি জলে দিচ্ছ সে ভেঙে গিয়ে এম প্লাস আর এক্স মাইনাস তৈরি করছে। এবার আমরা সবাই জানি চার্জ যদি কারোর মাথায় থাকে সে কখনো স্থায়ী হতে পারে না, সে আনস্টেবল হয়। ঠিক আছে, তার মানে আমরা যদি এই দুটোকে কম্পেয়ার করি, তাহলে দেখো যখনই ওকে জলে দেওয়া হচ্ছে সে ভেঙে গিয়ে এম প্লাস এক্স মাইনাস তৈরি করছে। তার মানে কি, ও একটা স্থায়ী নিউট্রাল মলিকিউল ছিল, এটা নিউট্রাল, কোনো চার্জ নেই, কিন্তু জলে দেওয়ার পরে সে প্রথমে ভেঙে যাচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নে। তাহলে কি সে চার্জড হয়ে যাচ্ছে না? তাহলে যখনই কোনো নিউট্রাল থেকে চার্জড হয়ে যাবে তার স্থায়িত্ব কমে যায়। তাহলে আমরা যদি বলি স্থায়িত্ব যদি দুজনের তুলনা করি, তাহলে এখানে এই দুজনের মধ্যে এটা হচ্ছে বেশি স্থায়ী, আর এটা তুলনামূলকভাবে কম স্থায়ী, এটা কম স্থায়ী। এখন বলো, যদি এরকম একটা বেশি স্থায়ী থেকে কম স্থায়ী কোনো স্পিসিস তৈরি করি আমরা, তাহলে সে নর্মালি হতে চাইবে না। তাহলে নর্মালি যদি হতে না চায়, যে নর্মালি যে প্রসেসটা হয় না, সেই প্রসেসটাতে আমাদের কী করতে হয়, বাইরে থেকে এনার্জি দিতে হয়। তাহলে আমাদের এইটাকে যদি আমরা ভেঙে আয়নে তৈরি করতে হয়, তাহলে বাইরে থেকে একটা এনার্জি সে অ্যাকসেপ্ট করবে। তাহলে সেই এনার্জিটা কী বলা হয়, সেটাকে বলা হয় ল্যাটিস শক্তি। সেটাকে আমরা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ল্যাটিস শক্তি। তাহলে এই ল্যাটিস শক্তি যদি আমরা ওখানে দিই, বা ও যদি ল্যাটিস শক্তিটা গ্রহণ করে, তাহলেই ও আয়নে ভেঙে যাবে। তাহলে এখানে যে এনার্জিটা, ল্যাটিস শক্তিটা যেটা লাগছে, সেটা একটা কি পজিটিভ কোয়ান্টিটি। কেন পজিটিভ কোয়ান্টিটি? কারণ ওখানে সিস্টেমকে ল্যাটিস শক্তি দেওয়া হচ্ছে, তাই না? এখানে ল্যাটিস শক্তি ও কী করছে, নিচ্ছে। তাহলে ল্যাটিস শক্তি যদি ওকে দেওয়া হয় তাহলেই ও ভেঙে যাবে, কারণ ও একটা বেশি স্থায়ী যৌগ থেকে কম স্থায়ী আয়নে পরিণত করছে। তাহলে ওখানে কী করবে, এখানে শক্তি দিতে হবে। তাহলে এই যে যেখানে শক্তি দিতে হয় সেই প্রসেসটাকে কী বলা হয়, আনফেভারেবল প্রসেস। তাহলে এই প্রসেসটা নর্মালি হতে চায় না। তাহলে কী হবে, তাহলে তো কেউই কোনো লবণই বা কোনো কম্পাউন্ডই জলে ডিজলভ হতে চাইবে না। কারণ আমরা তো যখন ঠান্ডা জলে যখন কোনো যৌগকে দিই, সে কিন্তু ডিজলভ হয়ে যায়। যেমন NaCl দিলে ডিজলভ হয়ে যায় জলের মধ্যে। তাহলে কি আমরা বাইরে থেকে কোনো শক্তির প্রয়োগ করতে হয় না তো? তাহলে তো সে এমনি ডিজলভ হয়ে যায়। তাহলে আমি বাইরে থেকে শক্তি দিতে হবে বলছি, তাহলে এই শক্তিটা কে দেবে? সেটা হচ্ছে, সেই শক্তিটা কী করে, ও শক্তিটা নিজে থেকেই তৈরি করে। কি করে না, যখন দেখো এই এম প্লাস এবং এক্স মাইনাস গ্যাস স্পিসিস তৈরি করে,
যেহেতু এরা আনস্টেবল, কম স্থায়ী, তাই ওরা কি করে, ওই জলে, এই জল যেটা দেওয়া রয়েছে এই জলের অণুগুলোকে ওরা নিজের দিকে টানে। এই জলের অণুগুলোকে নিজের দিকে কেন টানে? কারণ দেখো, জল যদি আমি বলি, জল কীরকম, জলের ছবিটা এরকম, এইটা হচ্ছে জলের ছবি। এবার আমরা কি জানি, আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সেটা কার বেশি, অক্সিজেনের থেকে, অক্সিজেনের হাইড্রোজেনের থেকে বেশি। তাহলে যদি অক্সিজেনের হাইড্রোজেনের থেকে বেশি হয় তাহলে অবশ্যই কি হবে বলো তো, অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে অক্সিজেনের মাথায় একটা ডেল্টা মাইনাস আর হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস তৈরি হবে, এটা তৈরি হবে। যেহেতু জলের ক্ষেত্রে দুটো মাথায় দেখো, এই সাইড অক্সিজেনের দিকটা মাইনাস আর হাইড্রোজেনের দিকটা প্লাস, তাহলে দুটো পোল তৈরি হয়েছে, একটা নেগেটিভ পোল একটা পজিটিভ পোল, তাই জন্য জলকে বলা হয় পোলার, বা বাংলায় যেটাকে বলা হয় ধ্রুবীয়। ঠিক আছে, তাহলে জল হচ্ছে পোলার বা ধ্রুবীয় যৌগ। তাহলে এরকম জল যখন দেওয়া হবে, তাহলে দেখো খেয়াল করে একটা জিনিস, এবার এই যে এম প্লাস যেটা আছে জলের মধ্যে, এম প্লাসটা তৈরি করেছে, এই এম প্লাসটা যেটা তৈরি হয়েছে ও জলকে অ্যাট্রাক্ট করবে নিজের দিকে। কারণ কি, ও তো চার্জ স্পিসিস হয়ে গেছে, ও তো চার্জ থাকতে চায় না, ও তো নিউট্রাল হতে চায়। তাহলে ও কী করবে, জলের অণুগুলোকে নিজের দিকে টানবে। তাহলে জলের অণুগুলোকে নিজের দিকে যদি টানে, তাহলে জলের তো দুটো সাইড আছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। তাহলে ও কোন সাইডটাকে নিজের দিকে টানবে, সেটা হচ্ছে যেহেতু পজিটিভ ও নিজে, তাহলে ও নেগেটিভ সাইডটাকে নিজের দিকে টানবে। তাহলে কীরকম নেগেটিভ সাইডটা নিজের দিকে টানবে দেখো, তাহলে নেগেটিভ সাইড কোনটা, অক্সিজেন। তাহলে এইরকমভাবে অক্সিজেন সাইডটাকে ও নিজের দিকে টানবে। এইভাবে নিজের দিকে টানবে। তাহলে দেখো এখানে একটা দেখো একটা স্ফিয়ার তৈরি হলো, যেটা কিনা কি হয়েছে না, একটা মেটাল আয়ন তার চারিদিকে জলকে ঘিরে ধরে রেখেছে। এই যে স্ফিয়ারটা যেটা তৈরি হলো, এইটাকে বলা হয় হাইড্রেটেড মেটাল আয়ন বা হাইড্রেটেড ক্যাটায়ন। কেন? কারণ ক্যাটায়নের চারিদিকে জল মানে হাইড্রা, তাহলে হাইড্রা জল ধরে রেখেছে। তাহলে জলে দেখো প্রত্যেকটা, যদি আমরা অক্সিজেন বলি তাহলে এগুলো সব ডেল মাইনাস করে, তার মানে ডেল মাইনাস চার্জ তার চারিদিকে ঘিরে ধরে রেখেছে। এবার প্রচুর পরিমাণে ডেল মাইনাস চার্জ যদি ঘিরে ধরে রাখে, তাহলে কী হবে, আলটিমেটলি এই স্ফিয়ারে এই পজিটিভ চার্জ যেটা তৈরি হয়েছিল মেটালের, সেটা এই ডেল মাইনাস চার্জ দ্বারা, অপোজিট চার্জ দ্বারা নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে নিউট্রালাইজ যদি হয়ে যায়, তাহলে আবার সে আগের মতো কী হয়ে যাবে, সে স্টেবল হয়ে যাবে। কারণ এখানে চার্জ ছিল, যেই জল ঘিরে ধরলো তার চার্জটা তার ডেল মাইনাস চার্জ দিয়ে নিউট্রালাইজ হয়ে গেল। তাহলে নিউট্রালাইজ যদি হয়ে যায়, এ আবার কিন্তু স্থায়ী হয়ে গেল। তাহলে এই আবার কিন্তু স্থায়ী হয়ে গেল। এই যে স্থায়ী হয়ে গেল, এইটাকে বলা হয় হাইড্রেটেড ক্যাটায়ন। এটাকে বলা হয় হাইড্রেটেড ক্যাটায়ন। সিমিলারলি যদি আমরা এক্স মাইনাসের ক্ষেত্রে দেখি, তাহলে এক্স মাইনাসের ক্ষেত্রে কী হবে দেখো, খেয়াল করো, এক্স মাইনাসের ক্ষেত্রে ঠিক অপোজিট ঘটনা ঘটবে। দেখো এক্স মাইনাস কী আছে, এক্স মাইনাস হচ্ছে নেগেটিভ আছে। তাহলে ওর নেগেটিভ চার্জটাকে যদি কমাতে হয়, তাহলে ও কী করবে, ও যেটা করবে, ওর চারিদিকে পজিটিভ চার্জকে টানবে। পজিটিভ চার্জকে টানলে মানে কী হবে, কাকে টানবে, পজিটিভ চার্জ মানে জলের এইচ প্লাস সাইডটাকে টানবে। তাই জন্য এখানে যেটা হবে সেটা হচ্ছে কী হবে, দেখো জলের এইচ সাইডটা ওর চারিদিকে আসবে, এই হবে। তো এটা কি হলো, এটা হলো হাইড্রেটেড অ্যানায়ন। এটা কি হলো, হাইড্রেটেড অ্যানায়ন হলো এটা। ঠিক আছে, এবার এখানেও দেখো জলের এই যে এইচ সাইডটা যেটা আছে, এই এইচ সাইডটা কি ডেল প্লাস না, এটা ডেল প্লাস। তো তাহলে প্রচুর পরিমাণে ডেল প্লাস ওর চারিদিকে ঘিরে ধরেছে। তাহলে কী হবে, ওর ওই যে মাইনাস চার্জটা নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে যে চার্জ থেকে আবার নিউট্রালাইজ হয়ে গেল, তার চার্জ কমে গেল, তাহলে এটাও আবার আগের মতো স্থায়ী হয়ে যাবে।
তাহলে দেখো যে ও প্রথমে এমএক্স যখন সলিড ছিল সে নিউট্রাল ছিল, বেশি স্থায়ী ছিল। জলে দেওয়ার ফলে প্রথমে কি করলো, ভেঙে গেল, ভেঙে গিয়ে এটা হলো, তাহলে এ কম স্থায়ী হলো। তাই তো কম স্থায়ী বলো, বাইরে থেকে এনার্জি নিতে হবে তাকে, তাহলে এটা যাবে না। এইবার কী হবে, যখন এটা তৈরি করলো সে এবার স্থায়ী হওয়ার জন্য জলকে টেনে ধরবে তার চারিদিকে, এটাকে বলে হাইড্রেশন। হ্যাঁ, তো জলকে টেনে ধরে কি করবে, জল চারিদিকে ওর চারিদিকে কি করবে, অ্যাকুমুলেটেড করবে। তাহলে এর ফলে কি হবে, এই রকম একটা সিচুয়েশন তৈরি হবে যেটাকে বলা হয় হাইড্রেটেড ক্যাটায়ন এবং হাইড্রেটেড অ্যানায়ন। এবার এই দুটো একসঙ্গে, দুটোকে কি বলা হয়, দুটোকে একসঙ্গে বলা হয় হাইড্রেশন। ঠিক আছে, এইটাকে কি বলা হয়, হাইড্রেশন। হাইড্রেশন, ঠিক আছে। আচ্ছা, এবার এই হাইড্রেশন প্রসেসটা দেখো তো, কম স্থায়ী থেকে বেশি স্থায়ী হচ্ছে। তাহলে এতে কি হবে, তার প্রসেস যেটা হবে, এই প্রসেসটা কি হবে, হাইলি ফেভারেবল হবে। তাহলে এখানে সে কি করবে, যেহেতু একটা কম স্থায়ী থেকে বেশি স্থায়ী কিছু একটা তৈরি করছে, তার ফলে এখান থেকে কিন্তু এনার্জি সে ছেড়ে দেবে। তাহলে এখানে যে এনার্জিটা ছেড়ে দেয় সে, যেহেতু প্রসেসটা একটা হাইড্রেশন প্রসেস, তাই জন্য যে এনার্জিটা ছাড়ে তাকে বলা হয় হাইড্রেশন এনার্জি। তাহলে এখানে ও কি করবে, ই হাইড্রেশন এটা ছেড়ে দেবে। এটা কী হবে, নেগেটিভ হবে, তাই না, এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি হবে। তাহলে ই হাইড্রেশন বা এরকমভাবে আমি লিখি, ই হাইড্রেশনটা ছাড়বে, যেটা কিনা কি একটা নেগেটিভ কোয়ান্টিটি ছাড়বে। তাহলে এবার দেখো, তাহলে আলটিমেটলি সে কী করছে, আলটিমেটলি সে কিন্তু এখান থেকে এখানে আসছে। সে মাঝপথে কী হয়েছে না হচ্ছে দেখার দরকার নেই, সে এখান থেকে এখানে আসছে। তাহলে এখান থেকে এখানে যদি আসতে হয় তাকে কি করতে হবে, এইখান থেকে এখানে এমনি এমনিই আসে। আমরা দেখেছি যে কোনো জলের মধ্যে যদি আমরা লবণকে দিই তাহলে কিন্তু সে এমনি এমনিই ডিজলভ হয়ে যায়, এমনি এমনি দ্রবীভূত হয়ে যায়, আমাদের বাইরে থেকে কোনো এনার্জি দিতে হয় না। তার মানে ও নিজে থেকেই ওর মধ্যে থেকেই এনার্জি নিয়ে ওর যেখানে এনার্জি লাগবে সেখানে খরচ করে। তার মানে ও কী করে, ধরো মনে করো একটা সোডিয়াম ক্লোরাইডকে তুমি জলে দিচ্ছ, তাহলে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ও কী করে, এইখান থেকে যে এনার্জিটা তৈরি করছে বা রিলিজ করছে, এই এনার্জিটাই ও সাইমালটেনিয়াসলি ওখানে খরচ করে। তার ফলে আমাদের বাইরে থেকে কোনো এনার্জি দিতে হয় না। তাহলে এটা কখন হবে, যদি এই যে এনার্জিটা যেটা সে ছাড়ছে, সেই ছাড়া এনার্জিটা যদি এখানে খরচ করার এনার্জির থেকে বেশি তৈরি হয়, তাহলেই কিন্তু এখানেও খরচ করতে পারবে। কারণ ব্যয়, এটা আয় যদি বলো, তাহলে আয় ব্যয়ের থেকে বেশি হতে হবে, নাহলে প্রসেসটা হবে না। যদি দেখা যায় যে এখান থেকে যে আমি এনার্জিটা সে ছাড়ছে সেটা যদি ওখানে খরচ তার থেকে বেশি হয়, তাহলে তো লাভ হবে না। তাহলে ওখানে যে খরচটা হবে তার থেকে বেশি এখানে যেন এনার্জি রিলিজ করে, তাহলে এখান থেকে এই প্রসেসটা যাবে। তার মানে এখান থেকে এই প্রসেসটা যদি যেতে হয়, তাহলে দেখো যে তার মানে জলে দ্রবীভূত হবে তখনই, জলে দ্রবীভূত হওয়ার শর্ত সেটাই, হওয়ার শর্ত, জলে দ্রবীভূত হওয়ার শর্ত কি, জলে দ্রবীভূত হওয়ার শর্ত হচ্ছে যে ওই যে ল্যাটিস এনার্জি যেটা, তার মান, ল্যাটিস এনার্জির যে মান সেটা অবশ্যই তোমার হাইড্রেশন এনার্জির থেকে কী করতে হবে, ছোট হতে হবে। হাইড্রেশন এনার্জির যে মান তার থেকে ছোট হতে হবে, তাহলেই কিন্তু ও ডিজলভ হবে। তাহলে যে কোনো কম্পাউন্ড যদি জলে দ্রবীভূত দেখতে চাই আমি, তাহলে কি করতে হবে আমাকে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে তার ল্যাটিস এনার্জিটা হাইড্রেশন এনার্জি থেকে কম হতে হবে, তাহলেই সে ডিজলভ হবে। এবার এই ল্যাটিস এনার্জির মানটা যত কম হবে তত দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে ভালো হবে, তার মানে সে তত জলে দ্রবীভূত হবে। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে দ্রাব্যতা, কোনো একটা কম্পাউন্ড তার জলের দ্রাব্যতা, জলের দ্রাব্যতা যদি আমি দেখি, সেই জলের দ্রাব্যতা প্রপোর্শনাল টু কী হচ্ছে, দেখো যদি আমরা হাইড্রেশন এনার্জি দেখি, এটাকে তো বেশি হতে হবে আর এটাকে কম হতে হবে। তাহলে হাইড্রেশন এনার্জি যত বেশি হবে তার মানে আয়টা যত ভালো হবে তত ভালো, আর ব্যয় যত কম হবে তত ভালো এখান থেকে এখানে যাওয়ার ক্ষেত্রে। তার মানে আয় বেশি হতে হবে, তার মানে হাইড্রেশন এনার্জিটা বেশি বেশি রিলিজ করতে হবে। তার মানে দ্রাব্যতার ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে দ্রাব্যতার ক্ষেত্রে হাইড্রেশন এনথ্যালপি বা হাইড্রেশন এনার্জি,
হাইড্রেশন শক্তি বা হাইড্রেশন এনথ্যালপি যাই বলো না কেন, এটা বেশি হলে দ্রাব্যতা বেশি হবে। কিন্তু যদি আমি ল্যাটিস শক্তির কথা বলি, তাহলে ল্যাটিস শক্তি যত কম হবে তত দ্রাব্যতা বেশি হবে। তার মানে কি হবে, ল্যাটিস শক্তি যত কম হবে তত দ্রাব্যতা বেশি হবে। ঠিক আছে, তো এই যে দুটো পয়েন্ট আমরা পেলাম, এই দুটো পয়েন্টই হচ্ছে দ্রাব্যতার কি পয়েন্ট, এইটাই হচ্ছে মূল পয়েন্ট, যে হাইড্রেশন এনথ্যালপির মানটা, হাইড্রেশন এনথ্যালপি মানে হচ্ছে ই হাইড্রেশন, আর ল্যাটিস এনথ্যালপি হচ্ছে ইউ বা ইউএল। তাহলে ইউ যত কম হবে ততই ভালো, আর হাইড্রেশন এনথ্যালপি যত বেশি হবে ততই দ্রাব্যতার ক্ষেত্রে ভালো। এবার তোমার যখন পরীক্ষায় কোশ্চেন এখান থেকে আসবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে ক্ষেত্রে দ্রবীভূত হওয়ার সম্ভাবনা বেশি দেখব আমি, তাদের ক্ষেত্রে কি বলবো, তাদের ক্ষেত্রে বলবো নিশ্চয়ই দ্রবীভূত হওয়ার সম্ভাবনা বেশি, মানে দ্রবীভূত হয়েছে মানে তার ল্যাটিস এনার্জি কম আর হাইড্রেশন এনার্জি অনেক বেশি। তার মানে কোনো জায়গায় যদি দেখি যে এর দ্রাব্যতা বেশি, তার মানে সেখানে কমেন্ট আমার কি হবে, যে ও জলে বেশি দ্রাব্য, কারণ তার হাইড্রেশন এনথ্যালপির মান ল্যাটিস এনথ্যালপির মানের থেকে বেশি। আর যদি কোথাও দেখি যে দ্রাব্যতা কম বা দ্রাব্য নয়, তখন আমরা কি বলবো কমেন্টটা, তখন বলবো যে তার ল্যাটিস এনথ্যালপির মান হাইড্রেশন এনথ্যালপির থেকে বেশি, তাই জন্য সে জলে দ্রবীভূত হয়নি। কমেন্টটা জাস্ট এইটা হবে। তার মানে দ্রবীভূত আর দ্রবীভূত নয়, এমন ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা কি, তার মানে কারো যদি দেখি যদি দ্রবীভূত হয়ে গিয়েছে, কোশ্চেনে যদি বলেছে এটা দ্রবীভূত কেন, তাহলে দ্রবীভূত কেন, কারণ তার বলবো যে তার হাইড্রেশন এনথ্যালপি নিশ্চয়ই বেশি কার থেকে, ল্যাটিস শক্তির থেকে। ল্যাটিস শক্তির থেকে এটা বলবো আমরা কোশ্চেন যখন এক্সাম্পল করবো তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে আর কি। আর দ্রবীভূত নয় যদি বললো দ্রবীভূত নয় কেন সেটা বলো, তাহলে আমাদের কমেন্ট কি হবে। যেমন একটা এক্সাম্পল আমরা বলবো যে বেরিয়াম সালফেট এটা জলে দ্রবীভূত নয় কেন, যদি কোথাও জিজ্ঞেস করে, এটা এসছে কোশ্চেন, আমরা করাবো দেখবে। বেরিয়াম সালফেট জলে দ্রবীভূত নয় এটা জিজ্ঞেস করছে, তাহলে তুমি কি বলবে, সিম্পলি তুমি বলবে বেরিয়াম সালফেট জলে দ্রবীভূত নয় এই কারণে। কি কারণে, কারণ হচ্ছে যে বেরিয়াম সালফেটের ল্যাটিস এনথ্যালপির মান তার বা ল্যাটিস শক্তির মান তার হাইড্রেশন এনথ্যালপির থেকে বেশি। তার মানে এখানে কি বলবো, দ্রবীভূত নয় মানে ল্যাটিস শক্তি গ্রেটার দ্যান হচ্ছে হাইড্রেশন এনথ্যালপি। এইটা তার মানে হচ্ছে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই দুটো জিনিস একদম কোনো মিস হবে না। সেটা হচ্ছে এইটা একটা আর এটা একটা, ঠিক আছে। এই দুটো জিনিসকে মাথায় রাখতে হবে, এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানকার, বুঝেছো। এখানে কিন্তু আর কোনো রকম কোনো চিন্তার কারণ নেই। যখন কোনো উত্তর লিখতে হবে, বড় কোশ্চেন লিখতে হবে, তখন বা বড় কোশ্চেন মানে 2 নম্বরের কোশ্চেন যখন লিখতে হবে, তখন কিন্তু তার মূল কমেন্টটা যেটা হবে সেটা হচ্ছে এইটা। যদি দ্রবীভূত বলে তাহলে এটা, আর যদি দ্রবীভূত নয় বলে তাহলে এটা। জলে কিন্তু, হ্যাঁ জলে, আমরা কিন্তু আলোচনা করছি জলে, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার, এটা গেল একটা পার্ট। হ্যাঁ, এবার নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো খেয়াল করো, আমরা বললাম যে কোনো একটা দ্রাব্য বা কোনো একটা সল্ট সে তার জলে দ্রাব্যতা বা জলে দ্রবীভূত হবে কি না সেটা তাদের ল্যাটিস শক্তি এবং হাইড্রেশন শক্তির উপর নির্ভর করছে। এবার বুঝতেই পারছো, ল্যাটিস শক্তি যত কম হবে তত ভালো দ্রাব্যতার ক্ষেত্রে, তাই না।
ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ল্যাটিস শক্তি কম হবে কখন, সেইটা তো আমাকে আগে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো দুটো জিনিস একসঙ্গে কম্পেয়ার করতে পারি, মানে হাইড্রোজেন এনথালপি যত বেশি হবে তত ভালো, আর এটা যত কম হবে তত ভালো। কিন্তু আমরা না তোমাদের স্টেজে ক্লাস 11-এ বিরাট কিছু জানতে চাইবে না, কারণ এটা জিনিসটা অনেক কমপ্লিকেটেড জিনিস। আমি তোমাকে সহজ করে বলার চেষ্টা করছি, যেহেতু এটা একটা সাজেশন টপিক। তাহলে তোমরা যেহেতু সাজেশন টপিক চাইছো, মানে তোমরা এখানটায় একটু দুর্বল আছো। তাহলে আমরা একটু সহজভাবে করব, খুব কমপ্লিকেটেড এর মধ্যে যাবো না, এর মধ্যে বিতর্কের মধ্যে যাবো না। তাহলে কারণ কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কিছু গল্প রয়েছে। তাহলে এই যে কমপ্লিকেটেড জিনিসটাকে সহজভাবে উপস্থাপন করতে চাইছি, তাই জন্য বলছি যেটা আমি বলে দিচ্ছি এইভাবেই তুমি ব্যাপারটাকে মাথায় রাখবে, তাহলে দেখবে খুব ইজিলি এখান থেকে কিন্তু কোশ্চেন আনসার তুমি করতে পারবে। তাহলে দেখো ল্যাটিস এনথালপিটাকে আমি সবসময় খেয়াল রাখবো। দেখো যদি এই যে দেখো এইটাকে যদি আমাকে মানতে হয়, মানে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো যদি ল্যাটিস এনথালপিটা হাইড্রোজেন এনথালপির থেকে কম হতে হয়, তাই না, তাহলে দুটো একসঙ্গে তো আমার ভাবার দরকার নেই। আমি যদি কোনো কারণে ল্যাটিস এনথালপি থেকে অনেক কম কারোর, তাহলে অটোমেটিক্যালি তো হাইড্রোজেন এনথালপি তার থেকে বেশি হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি কমিয়ে দিতে পারি, তার মানে এর থেকে নিচে নেমে যাবে। তার মানে একটা জিনিস আমি যদি মাথায় রাখি যে হাইড্রেশন এই ল্যাটিস এনথালপি কার বেশি কার কম, তাহলে সেখান থেকে কিন্তু সলিউবিলিটি আমি চেক করতে পারবো। ল্যাটিস এনথালপি যত যার কম হবে তার দ্রাব্যতা তত বেশি হবে, তাই না। তাহলে এইটাকে আমরা একটু ব্যাপারটাকে দেখি, দেখো যে আমরা কি করে ল্যাটিস এনথালপি কম এটা কি করে বুঝবো। তাহলে তো কম হলেই তবে দ্রাব্যতা বেশি হবে তার। তাহলে ল্যাটিস এনথালপি কম এটা বোঝার জন্য দেখো আমি একদম খুব সিম্পল একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সবসময় দেখবে আমাদের নেচারে একটা জিনিস হয়, সেটা হচ্ছে দেখবে যারা অল্প বয়স ছেলে মেয়ে, তারা অল্প বয়স ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু বন্ধুত্ব করে, আর যারা বয়স্ক লোক তারা বয়স্ক লোকের সঙ্গে বন্ধুত্ব করে। তার মানে তারা যারা বড় হয়, বয়সে বড় হয়, তারা কিন্তু বয়সে বড়দের সঙ্গে বন্ধুত্ব করে। তারা যারা ছোট হয় বয়সে, তারা কিন্তু বয়সে ছোটদের সঙ্গে বন্ধুত্ব করে। উল্টোটা কিন্তু জেনারেলি দেখা যায় না, এটা আনফেভারেবল যে একটা বুড়ো লোকের সঙ্গে একটা ছোকরা লোকের বন্ধুত্ব হয়েছে, তাই না। এটা এই জিনিসটা এটা কিন্তু খুব একটা দেখা যায় না, বা এটা খুব একটা মানে ফেভারেবল ব্যাপার নয় আর কি। তাহলে যেটা ফেভারেবল ব্যাপার সেটা হচ্ছে যে বড়, সে বড়োর সঙ্গে বড় বন্ধুত্ব হবে, আর ছোটো বয়সে ছোটো যে সে ছোটোর সঙ্গে ছোটো বন্ধুত্ব হবে। ঠিক আছে, তাহলে ঠিক একই রকমভাবে কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু একই জিনিস অ্যাপ্লাই হয়। সেটা হচ্ছে যে সাইজে বড়, ভালো করে শোনো, যে কম্পাউন্ডের ক্যাটায়ন বা অ্যানায়নের মধ্যে যে বন্ডিং হচ্ছে, এই যে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে বন্ডিং হচ্ছে না, দেখো এই যে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে বন্ডিং হচ্ছে, দেখো এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে বন্ডিং হয়ে এটা তৈরি হয়েছে। তো তাহলে এই ক্যাটায়ন আর অ্যানায়নের এই যে বন্ডিং, এই বন্ডিং যত ভালো হবে তত এখানে তাকে ভাঙতে বেশি ল্যাটিস শক্তি লাগবে। তাহলে এইটা ভাঙতে চাইবে না, বন্ধুত্ব ভাঙতে চাইবে না। তাহলে এই বন্ধুত্ব কখন ভালো হবে বলছে যে দেখো যত বন্ধুত্ব ভালো হবে তত ল্যাটিস শক্তি বেশি লাগবে আয়নে ভাঙতে গেলে। এবার আমি বলেছি ল্যাটিস শক্তি বেশি লাগলে তার দ্রাব্যতা কম হয়ে যাবে। তাহলে যার বন্ধুত্ব বেশি এখানে তার কিন্তু দ্রবীভূত হওয়ার চান্স কম, সে কিন্তু জলে দ্রবীভূত হতে চাইবে না। তাহলে এখানে এই বন্ধুত্বটা কম না বেশি এটা যদি আমি খুঁজে বার করতে পারি, তাহলে আমি ল্যাটিস শক্তি বেশি না কম সেটাও বের করে দিতে পারবো। আর ল্যাটিস শক্তি যদি বেশি কম বলে দিতে পারি তাহলে তো সলিবিলিটি ইজিলি বলে দেওয়া যাবে, তাই না। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে বন্ধুত্ব বেশি বন্ধুত্ব কম এই ব্যাপারটা বুঝতে হবে। তার মানে বলেছি কি যত বন্ধুত্ব ভালো তত তার ল্যাটিস শক্তি বেশি লাগবে ভাঙতে গেলে, আর ল্যাটিস শক্তি বেশি লাগলে তার কি হবে, ল্যাটিস শক্তি বেশি লাগলে সলিবিলিটি কমে যাবে, তাই না। এই যে ল্যাটিস শক্তি যদি বেশি লাগে তাহলে সলিবিলিটি কিন্তু কমে যাবে, কারণ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বন্ধুত্ব কখন বেশি হবে কখন কম হবে, বলেছি কি যারা বড় তারা বড়োর সঙ্গে বন্ধুত্ব করবে, আর যারা ছোট তারা ছোটোর সঙ্গে বন্ধুত্ব করবে। তাহলে সেটাই হচ্ছে অটুট বন্ধন হবে, সেই বন্ধনটাই ভালো হবে। কিন্তু যদি বড়োর সঙ্গে ছোটোর বন্ধুত্ব হয় তাহলে কিন্তু সেই বন্ধুত্ব ভালো হবে না, তাহলে তার ল্যাটিস শক্তি ভালো হবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে দুর্বল প্রকৃতির হবে, তাহলে সহজে ভেঙে যাবে আয়নে, তাহলে সহজে দ্রবীভূত হয়ে যাবে। তাই জন্য দেখতে হবে যে দুটো স্পিসিস যারা কম্পাউন্ড তৈরি করেছে এমএক্স, সেই কম্পাউন্ডে দুটো যে আয়ন আছে ক্যাটায়ন অ্যানায়ন, তাদের রিলেটিভ সাইজ কেমন। যদি রিলেটিভ সাইজ দুজনেরই সেম টাইপের হয় তাহলে দেখা যাবে তাদের ল্যাটিস এনার্জি অনেক বেশি হবে এবং তারা জলে দ্রবীভূত হতে চাইবে না। তাহলে এখন ব্যাপার হচ্ছে তাহলে কী হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে দেখো ধরো এরকম যদি হয় যে এরকম একটা ধরো মনে করো এরকম একটা ছোট্ট ক্যাটায়ন আর একটা বড় অ্যানায়ন, ঠিক আছে, এরকম যদি হয় দেখো তাহলে এইরকম যদি হয় এই বন্ধুত্ব ভালো হবে। দেখো এইটা যেটা আমি দেখতে পাচ্ছি এটা কি,
এটা হচ্ছে আকারে ছোট, আকারে ছোট। আর এটা কি, এটা হয়ে যাচ্ছে আকারে বড়। তাহলে এদের মধ্যে যে বন্ধুত্ব যেটা হবে সেই বন্ধুত্ব কখনোই ভালো হবে না। তার মানে এই যে আয়নিক কম্পাউন্ড যেটা হবে তার ল্যাটিস শক্তি কম হবে, তার ল্যাটিস শক্তি কম হবে, কারণ এদের সাইজের পার্থক্য রয়েছে। তাই জন্য একজন ছোট হয়েছে, একজন বড় হয়েছে। এটা হলে কিন্তু হবে না। কিন্তু যদি দেখা যায় এক্ষেত্রে যদি উল্টোটা হয়, মানে এটা ধরো মনে করো প্লাস ক্যাটায়ন, এটা করো মাইনাস, তাহলে একটা ক্যাটায়ন ছোট, অ্যানায়ন বড়, হবে না, ল্যাটিস শক্তি কম হবে। আর ল্যাটিস শক্তি যদি কম হয় তাহলে কী হবে, দ্রাব্যতা বেশি হবে, দ্রাব্যতা বেশি হবে। জলে দ্রাব্যতা কী হবে, বেশি হবে। তাহলে কি হচ্ছে, আকারে যদি এরকম ডিসিমিলার হয়, একজন ছোট একজন বড় হয়, তাহলে ল্যাটিস শক্তি কম হবে, দ্রাব্যতা বেশি হবে। ঠিক উল্টো ঘটনা যদি সাইজ ক্যাটায়নের বড় হয়, ঠিক আছে, একই ঘটনা ঘটবে। ঠিক আছে, একই ঘটনা ঘটবে। দেখো, যদি ক্যাটায়ন বড় হয়ে যায় আর অ্যানায়নটা যদি ছোট হয় তাহলেও একই গল্প হবে। দেখো এখানে কি হবে, ধর এটাকে আমি বলছি, এটাকে বলছি ক্যাটায়ন, এটাকে বলছি অ্যানায়ন। কি বলছি না, ক্যাটায়নটা এখানে কি হচ্ছে, আকারে বড়, আর এটা কি হয়ে গেছে, আকারে ছোট। তাহলে এখানেও সেই একই গল্প, কি হয়েছে, বয়স্ক লোকের সঙ্গে কম বয়স্ক লোকের বন্ধুত্ব, বড় আর ছোট হবে না, এই বন্ধুত্ব ভালো হবে না। তাহলে কি হবে, ল্যাটিস শক্তি এখানেও কম হবে। আর ল্যাটিস শক্তি কম যদি হয় তাহলে তার দ্রাব্যতা কি হবে, বেশি হবে, দ্রাব্যতা বেশি হবে। তার মানে সোজা কথা হচ্ছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন যে দুটো স্পিসিসে, ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোর সাইজ যত ছোট বড় হবে, একজনের থেকে আরেকজন বড় হবে বা একজনের থেকে আরেকজন ছোট হবে, তাহলে সেক্ষেত্রে ল্যাটিস এনথালপির মান কম হবে। কেন, কারণ সেক্ষেত্রে তার ল্যাটিসে যে কম্প্যাক্টনেস, সেই কম্প্যাক্টনেসটা ভালো হবে না, লুজ প্যাকিং হবে, ঢিলে ঢালা হবে। তার মানে একজন ছোট একজন বড় যদি হয়, ছোট বড়োর মাঝারি যদি মিশে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ল্যাটিসের যে কম্প্যাক্টনেস, যেটা সুষম যে বন্টন, এটা ভালো হবে না। তাহলে কী হবে, সেই তার মধ্যে কী হবে, তার মধ্যে অটুট বন্ধন যে সেই ব্যাপারটা তৈরি হবে না, তাহলে তাকে সহজেই ভেঙে ফেলা যাবে, তাহলে তার ল্যাটিস শক্তি কম লাগবে। তাহলে ল্যাটিস শক্তি কখন বেশি লাগবে, তাহলে ল্যাটিস শক্তি যখন বেশি লাগবে কখন, তাহলে সেটা হচ্ছে যদি সাইজ দুজনেরই মোটামুটি কম্প্যারেবল হয়, সেম হতে হবে না, যদি কম্প্যারেবল হয় তাহলে দেখা যাবে, তাহলে দেখা যাবে তাদের, দেখো তাহলে এদের দুজনের সাইজ কেমন সাইজ, এদের দুজনের সাইজ প্রায় সিমিলার সাইজ, প্রায় সমান, প্রায় সমান আকার বা আয়তন, প্রায় সমান আয়তন। যদি প্রায় সমান আয়তন হয় এদের যে ক্রিস্টালটা খুব সুন্দরভাবে সমবন্টন হবে, তাহলে সেখানে অ্যারেঞ্জমেন্টটা সুন্দর হবে এবং তার ল্যাটিস শক্তি কী হবে, অনেক বেশি হবে, কারণ কম্প্যাক্টনেস অনেক বেশি হবে। তাহলে তার ল্যাটিস শক্তি অনেক বেশি হবে, ল্যাটিস শক্তি অনেক বেশি হবে। আর ল্যাটিস শক্তি যদি বেশি হয়ে যায় তাহলে কী হবে, সহজে সে ভাঙতে চাইবে না আয়নে, আর আয়নে যদি না ভাঙতে চায় তাহলে সে দ্রবীভূত হতে চাইবে না, তাহলে তার দ্রাব্যতা কী হবে, দ্রাব্যতা কম হবে, দ্রাব্যতা কম হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কী দাঁড়ালো, ব্যাপারটা হচ্ছে যে দুটো আয়ন যারা আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাদের সাইজের সিমিলারিটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে কম্প্যাক্ট ল্যাটিস তৈরি করবে, তাহলে ল্যাটিস শক্তি তার কী হবে, অনেক বেশি হবে। কিন্তু যদি ডিসিমিলার সাইজ হয়, একজন বড় হয় একজন ছোট হয়, তাহলে তার ল্যাটিস কী হবে, ল্যাটিস তার
দুর্বল হবে, ল্যাটিস দুর্বল হলে ল্যাটিস শক্তি কম হবে, সেক্ষেত্রে দ্রাব্যতা বেশি হবে। তার মানে এখান থেকে সোজা একটা কথা যেটা বলা যায় সেটা কি বলতো, সেটা হচ্ছে তাহলে সাইজ, হ্যাঁ, যদি সাইজ আয়তনের পার্থক্য যদি খুব বেশি হয়, ঠিক আছে, আয়তনের পার্থক্য যদি খুব বেশি হয়, তাহলে দেখো খেয়াল করো, পার্থক্য যদি খুব বেশি হয় বা আয়তনের পার্থক্য যদি বাড়ে, তাহলে কি হবে, আয়তনের পার্থক্য মানে ক্যাটায়ন অ্যানায়ন প্লাস ও মাইনাস এর, মানে ক্যাটায়ন ও অ্যানায়নের আয়তনের পার্থক্য যত বেশি হবে তত কি হবে, তত ল্যাটিস শক্তি তত কম হবে। আর ল্যাটিস শক্তি যদি কম হয় তাহলে দ্রাব্যতা তত বেশি হবে। এই হচ্ছে টোটাল কথা, আয়তনের পার্থক্য, ল্যাটিস শক্তি আর দ্রাব্যতা, ঠিক আছে। তাহলে জলের দ্রাব্যতা তার তত বেশি হবে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল কনসেপ্ট। এবার কি করতে হবে, আর কোনো কাজ না, এবার শুধু কোশ্চেন আর অ্যান্সার। দেখো খেয়াল করো, এবার আমি কি করে আয়তনের পার্থক্য বুঝবো, কোনটা ছোট কোনটা বড়। দেখো কাদেরকে ছোট আয়ন বলা হয়, কাদেরকে বড় আয়ন বলা হয়, সেটা আমাদের বুঝতে হবে। দেখো আমরা একটা খেয়াল করে দেখো, বড় আয়তন কাদেরকে বলবো। দেখো অ্যানায়ন যারা ক্যাটায়ন আর অ্যানায়ন মিলেই তো কম্পাউন্ড তৈরি হয়, তাহলে যারা অ্যানায়ন তাদেরকে বড় কাদেরকে বলবো। বড় মানে দেখো মাল্টি অ্যাটমিক সিস্টেম। তাহলে মাল্টি অ্যাটমিক সিস্টেম মানে দেখো কার্বন একটা, 3টে অক্সিজেন, তাহলে কার্বনেট বলা হয় এটাকে। তাহলে কার্বনেট বড়, নাইট্রেট বড়, পারক্লোরেট বড়, সালফেট বড়, ব্রোমাইড বড় হ্যালাইড, আয়োডাইড বড় হ্যালাইড। তাহলে এরা হচ্ছে সব বড় আয়তন। এছাড়া আরও আছে, কিন্তু তোমাদের যেহেতু সাজেশান, তাহলে এইগুলো করলে এর বাইরে কিচ্ছু আসবে না। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, এখানে এর মধ্যেই কিন্তু তোমার সমস্ত কিছু এতটাও লাগবে না। দেখবে কোশ্চেন তো শুধু এসছে সালফেটের উপরে, হাইলাইটের উপরে, এইগুলোর ক্ষেত্রে এসছে। তাহলে দেখো এখানে বড় আয়তন বলতে এদেরকে বুঝবো, মাল্টি অ্যাটমিক সিস্টেম। আর সিঙ্গেল অ্যাটমিক মনো অ্যাটমিক সিস্টেম যদি বলি, সেক্ষেত্রে হ্যালাইডের নিচের দিকে যারা আছে ব্রোমাইড আর আয়োডাইড, এরা হচ্ছে বড় অ্যানায়ন। তাহলে এরা হচ্ছে বয়সে বড়। তাহলে এরা কাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে, এরা চাইবে হচ্ছে বড় ক্যাটায়নের সঙ্গে। তাহলে কি হবে, ল্যাটিস ভালো হবে। কিন্তু কোনো কারণে দুর্ভাগ্যবশত যদি এদের বন্ডিংটা বাচ্চা ছেলের সাথে হয়, মানে সেক্ষেত্রে কী হবে, অল্প ছোট আয়তনের কোনো যদি ক্যাটায়নের সঙ্গে হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, বন্ডিং ভালো হবে না। তাহলে তার ল্যাটিস শক্তি কম হবে, আর ল্যাটিস শক্তি কম হলে দ্রাব্যতা বেশি হবে। ক্লিয়ার? এবার দেখো, তাহলে এবার বড় আয়তন এটা হলো। ছোট আয়তন কারা, ছোট আয়তন হ্যালাইড, এদেরকে রেখেছি যদি রাখি, তাহলে ওপরে যে আছে একদম টপে ফ্লুরাইড, সেই ফ্লুরাইডটা কী হয়ে যাবে, ফ্লুরাইডটা হয়ে যাবে ছোট আয়তন। আচ্ছা, অক্সাইড সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট ছোট, হাইড্রক্সাইড সেও ছোট। এই 3টে মনে রাখতে হবে, ফ্লুরাইড, অক্সাইড, হাইড্রক্সাইড, এরা ছোট। তাহলে এরা যদি ছোট অ্যানায়ন হয়, তাহলে এরা কাদের সঙ্গে বন্ড করতে চাইবে, এরা চাইবে অপেক্ষাকৃত ছোট ক্যাটায়নের সাথে। তাহলেই সেই বন্ডিংটা ভালো হবে, তাহলেই ল্যাটিস এনার্জি বেশি হবে, তাহলেই সলিবিলিটি কমে যাবে তার। আচ্ছা, এবার মাঝারি আয়ন, দেখো এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মাঝারি। এইটা কিন্তু গন্ডগোলের কেস। দেখো এই মাঝারি যদি হয়, মাঝারি কাকে বলবো, ফ্লুরাইডকে আমি রেখেছি ছোট, আর ব্রোমাইড আয়োডাইডকে রেখেছি বড়োর দিকে। তাহলে ক্লোরাইড যেটা আছে, ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, তাহলে ক্লোরাইডটা কোথায় পড়ছে, ক্লোরাইড পড়ছে, ফ্লুরাইড হচ্ছে ছোট, ব্রোমাইড আয়োডাইড হচ্ছে বড়। তাহলে মাঝারি বা মেজো ছেলে হচ্ছে ক্লোরাইড। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মাঝারি আয়তন হলে আমি কী করব? স্যার আপনি তো বললেন বড় হলে তো ল্যাটিস এনার্জি বড়োর সঙ্গে করবে, বড় ছোটোর সঙ্গে করবে না। তাহলে সেক্ষেত্রে তো আমি ক্লিয়ার ডিস্টিংশন করতে পারছি, আর ছোটো আয়নের ক্ষেত্রেও তো তাই আমি বলতে পারছি। তো মাঝারি হলে আমি কার দিকে ফেলবো, সে বড় বয়সে বড়োর সঙ্গে বন্ধুত্ব করবে নাকি বয়সে ছোটোর সঙ্গে বন্ধুত্ব করবে? তাহলে এই জায়গাটা কনফিউশন, যে ক্লোরাইড বা এই ধরনের মাঝারি আয়ন যারা, তারা বড়োর সঙ্গে বন্ধুত্ব করবে নাকি ছোটোর সঙ্গে বন্ধুত্ব করবে, কার ক্ষেত্রে ল্যাটিস এনার্জি বেশি হবে স্যার? তাহলে সেক্ষেত্রে যেটা হবে, ক্লোরাইড যদি হয়, এক্ষেত্রে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে, আমাদের এই থিওরি অ্যাপ্লাই হবে না। ক্লোরাইডের ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে ফ্যাজান বাবা,
ফ্যাজান্স রুল অ্যাপ্লাই হবে এখানে। এই ফ্যাজান্স রুলে আমরা এই ক্লোরাইডগুলোকে ব্যাখ্যা করব। এই ফ্যাজান্স রুল দিয়ে এই ক্লোরাইড যেগুলো পরীক্ষায় আসবে সেইগুলো ব্যাখ্যা হবে, ঠিক আছে? তার মানে আমি বলেই দিয়েছি, এর মানে সমস্ত ক্লোরাইড মানে এ নয়, এখানেও কিছু গন্ডগোল এক্সেপশন থাকবে, কিন্তু তোমার লেভেলে এটাই যথেষ্ট। তুমি মনে রাখবে ক্লোরাইড হলে কি করব আমি, সেটা হচ্ছে মাঝারি আয়তন হিসেবে ধরবো। তাহলে সেক্ষেত্রে কী ধরবো আমরা, সে কিন্তু এই রুলে যাবে না, এই যে বড় ছোটোর যে রুলে যাবে না, তার জন্য আলাদা রুল অ্যাপ্লাই করতে হবে, সেটাকে বলা হয় ফ্যাজান্স রুল, ঠিক আছে? এই হয়েছে ব্যাপার। এখন দেখো, তাহলে আমরা ক্লিয়ার বুঝে গেলাম। এখন আপাতত মাঝারি আয়তনটাকে আমরা পরে রাখছি, ফ্যাজান রুল পড়ার পরে আলোচনা করব। মেনলি যেটা এই যে বড় আর ছোটো, এইটা যদি বুঝে যাই তাহলে আমাদের কিন্তু ক্লিয়ার, এবার আমাদের কোশ্চেন সলভ করতে পারবো। দেখো ক্লিয়ার, এখান থেকে যদি আমি কোশ্চেন সলভ করতে চাই তাহলে দেখো খেয়াল করো, দেখো অ্যালকালি মেটাল কারা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামটা লেখে না, ফ্রান্সিয়াম রেডিও অ্যাক্টিভ। যত আমি নিচের দিকে যাব রেডিয়াস বাড়ে, তার মানে যদি সাইজ আমি দেখি তো লিথিয়ামের থেকে সোডিয়াম বড়, ঠিক আছে? লিথিয়ামের থেকে সোডিয়াম আকারে বড়, সোডিয়ামের থেকে পটাশিয়াম, পটাশিয়ামের থেকে রুবিডিয়াম, রুবিডিয়াম থেকে সিজিয়াম, এরা কিন্তু সাইজে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এইবার বলো, তাহলে এরা হচ্ছে বাচ্চা, তাহলে ছোট, এরা হচ্ছে বড় বয়সে। তাহলে এখন বলো, তাহলে এইখানে যে কম্পাউন্ড দেওয়া হয়েছে LiClO4, NaClO4, KClO4, RbClO4, CsClO4, এখন অ্যানায়নকে, অ্যানায়নটা কিন্তু Cl4 মাইনাস। এবার একটু আগেই বলেছি Cl4 মাইনাস মাল্টি অ্যাটমিক সিস্টেম, তার মানে কোথায় যাবে সে, বড়। তাহলে বড় যদি হয় তাহলে Cl4 এর সঙ্গে কে বন্ড করেছে, এখানে Li প্লাস। এবার Li কে, Li হচ্ছে একটা ছোট আয়ন, যেহেতু উপরের দিকে আছে, তাহলে বলো এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে লার্জ। এই কম্বিনেশন ভালো হবে, এই কম্বিনেশন কোনোদিন ভালো হবে না। তাহলে এই যে প্যাকিংটা হবে বা এই ল্যাটিসটা হবে, এই ল্যাটিস এনার্জি দুর্বল হবে। ল্যাটিস এনার্জি দুর্বল হলে তার সলিবিলিটি বেশি হবে, তার মানে হাইলি সলিউবল হবে। এবার দেখো সিএস, দেখো এটা তো লার্জ, এটা তো লার্জ, আর সিজিয়াম প্লাস দেখো নিচে আছে, তাহলে এটাও কি লার্জ। তাহলে এই কম্বিনেশনটা কি লার্জ লার্জ কম্বিনেশন, ভেরি গুড কম্বিনেশন। এর ল্যাটিস এনার্জি কী হবে, হাই ল্যাটিস এনার্জি হবে। তাহলে এখানে ইউটা হবে হাই, আর এখানে ল্যাটিস এনার্জি কী হবে, ইউ হবে লো, ল্যাটিস এনার্জি হবে লো। তাহলে ল্যাটিস এনার্জি যার লো তার সলিবিলিটি বেশি, ল্যাটিস এনার্জি যার হাই তার সলিবিলিটি কম। তাহলে আমরা যদি বলি সলিবিলিটি কী হবে, সলিবিলিটি কী হবে, বলো বলো বলো, সলিবিলিটি এখানে লিখি। তাহলে সলিবিলিটি কোথায় লিখবো, সলিবিলিটি দেখো, সলিবিলিটি বা দ্রাব্যতা, তাহলে সবচেয়ে বেশি কী হবে, যার ল্যাটিস এনার্জি কম তাহলে সলিবিলিটি এটার বেশি, তারপর এটার, তারপর এটার, তারপর এটার সলিবিলিটি বেশি। ক্লিয়ার? তাহলে এইটা হয়ে গেল একটা অ্যান্সার। কত সহজে, ব্যাখ্যা কী হবে, ব্যাখ্যা একটাই কি পয়েন্ট, এ কেন সলিউবল বেশি, কারণ এর সাইজের পার্থক্য আছে। Li ছোট, পারক্লোরেট বড়, তাহলে এদের মধ্যে কী হবে, প্যাকিং হবে লুজ। তাহলে এই প্যাকিং লুজ যদি হয় তাহলে ল্যাটিস শক্তি কী হবে, ল্যাটিস শক্তি হবে অনেক কম। ল্যাটিস শক্তি অনেক কম মানে আমরা জানি ল্যাটিস শক্তি যত কমবে দ্রাব্যতা তত বাড়বে, তাই জন্য এ বেশি দ্রাব্য আর এ কম দ্রাব্য। সিমিলারলি পরের কোশ্চেনে চলে আসো, NO3, তাহলে এখানে কি আছে, NO3 মাইনাস আর Li প্লাস, তাহলে এগেইন Li ছোট, সিজিয়াম বড়, তাহলে NO3 কি, NO3 লার্জ, Li স্মল, এখানে কি এটা লার্জ, NO3 লার্জ, তাহলে লার্জ লার্জ কম্বিনেশন, তাহলে ল্যাটিস এনার্জি বেশি, ল্যাটিস এনার্জি বেশি মানে সলিবিলিটি কম। হলো, তাহলে এটা হলো। নেক্সট দেখো LiF, NaF, KF, RbF, দেখো ফ্লুরাইডকে কি ধরবো, ফ্লুরাইড মানে F মাইনাস Li প্লাস, এখানে দেখো F মাইনাস CS প্লাস, তাই তো CS প্লাস। দেখো এটা কি, এটা কি লার্জ, কিন্তু ফ্লুরাইড কি স্মল, ফ্লুরাইড কি স্মল, লিথিয়াম কি স্মল। তাহলে কী হবে, এক্ষেত্রে যেটা হয়ে গেল গন্ডগোল, তাহলে এখানে দেখো স্মল স্মল, তাহলে ইউ কী হবে, ভীষণ হাই হবে, আর এটার কী হবে লার্জ স্মল, তাহলে এর ইউ কী হবে, লো হবে। তাহলে ল্যাটিস এনার্জি কম মানে দ্রাব্যতা বেশি, তাহলে উল্টো কী হবে, এটা এই হবে দ্রাব্যতা। বুঝা গেল?
তাহলে এটা হলো দ্রাব্যতা। আচ্ছা এইবার চলে এসো পরেরটা, Li2O। Li2O কী হবে? অক্সাইড। অক্সাইড কী বলেছি? অক্সাইড স্মল। খেয়াল করো আগে স্লাইড, এটা কি স্মল। আচ্ছা তাহলে অক্সাইড সব স্মল। এখানে কি আছে? Li প্লাস। Li কি? এগেন স্মল। কিন্তু এখানে সিজিয়াম কি আছে? লার্জ। এটা কি আছে? স্মল। তাহলে একই রকম অড কম্বিনেশন, লার্জ স্মল, তাহলে তার ল্যাটিস এনার্জি কী হবে? লো হবে। ল্যাটিস এনার্জি লো মানে সলিবিলিটি বেশি হবে আর এর সলিবিলিটি কম হবে। আচ্ছা পরে LiOH। OH মানে OH মাইনাস, Li প্লাস। আচ্ছা OH মাইনাস সিজিয়াম প্লাস। তাহলে OH মাইনাস সিজিয়াম প্লাসে কী হবে? তাহলে OH মাইনাস সিজিয়াম প্লাসে যেটা হবে সেটা হচ্ছে যে এটা কী হবে? এটাতে কি আছে? লার্জ স্মল, স্মল স্মল। এগেইন দিস একই অ্যাবাভ রুলে যেটা আমরা যা আগে আলোচনা করেছি তাই হবে। NaI বলো। NaI কি আছে? আয়োডিন। আয়োডিন হচ্ছে লার্জ, আয়োডিন হচ্ছে লার্জ, কিন্তু Na কি কম্পারেটিভলি এদের মধ্যে? স্মল। সিজিয়াম কি? এদের মধ্যে লার্জ। তাই লার্জ লার্জ কম্বিনেশান, হাই ল্যাটিস এনার্জি, তাই না? এটা ইউ কী হবে? হাই হবে, কিন্তু এটা কী হবে? ইউ হবে স্মল লার্জ কম্বিনেশান। তাহলে ল্যাটিস ভালো হবে না, তাহলে ল্যাটিস এনার্জি কম হবে। তাহলে ল্যাটিস এনার্জি কম মানে সলিবিলিটি বেশি হবে। ক্লিয়ার? দেখো একদম পাতি কোশ্চেন। এখান থেকে কোশ্চেন আসলে এই এত কঠিন কোশ্চেন তো এত বোর্ডে দেয় না, তাহলে তুমি দেখো ছক্কা মেরে দেবে এখান থেকে। লজিক কী খারাপ রাখবে? সলিবিলিটি কেন কমছে? কারণ এখানে সলিবিলিটি কেন কমছে? কারণ কি হচ্ছে? আয়নের সাইজের মধ্যে আস্তে আস্তে কী আছে? আয়নের সাইজ, অ্যানায়ন বড়, তাহলে ক্যাটায়ন আস্তে আস্তে বাড়ছে, তাহলে সাইজ এখানে কী হচ্ছে? এটা সম আয়তন হয়ে যাচ্ছে প্রায়। তাহলে সম আয়তন যদি ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজের যদি বা আয়তনের যদি মানে প্রায় কাছাকাছি হয়, তাহলে তার ল্যাটিস শক্তি বেশি হয়। ল্যাটিস শক্তি বেশি হলে আমরা জানি দ্রাব্যতা কম হয়, তাই জন্য এর দ্রাব্যতা কম আর এর দ্রাব্যতা বেশি। এটাই হচ্ছে লজিক। জাস্ট যাই কোশ্চেন দিক একটাই উত্তর হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন। এটা দেখো NaBr। আচ্ছা বিআর কি বলবো? একটু আগে বলেছি বিআর হচ্ছে লার্জ। আচ্ছা বিআর হচ্ছে সব লার্জ। হ্যাঁ আচ্ছা এবার Li কি? Li এগেইন কি হচ্ছে? স্মল। তাহলে এটা কি হচ্ছে? সিজিয়াম কি? লার্জ। লার্জ লার্জ কম্বিনেশান, ইউ কি হবে? হাই হবে। আর এখানে স্মল লার্জ কম্বিনেশানে ইউ কি হবে? লো হবে। তাহলে লার্জ লার্জ কম্বিনেশানে ইউ যদি হাই হয় সলিবিলিটি কম হবে, তাহলে এই অর্ডারে হবে। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো MgSO4। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সালফেট। সালফেট কি বলেছি? লার্জ। বেরিলিয়াম। আচ্ছা দেখো বেরিলিয়াম আর বেরিয়াম, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্টনসিয়াম বেরিয়াম, তাহলে কি হচ্ছে? তাহলে এখানে বেরিয়াম সবচেয়ে বড় আর বেরিলিয়াম সবচেয়ে ছোট, উপর থেকে নিচে গেলে সাইজ বাড়ে। তাহলে এটা কি বলবো? বেরিয়াম কি বলবো? লার্জ। সালফেট কি বলবো? লার্জ। তাহলে লার্জ লার্জ কম্বিনেশান কী হবে? ইউ হাই হবে। আর ইউ হাই হলে দ্রাব্যতা কম হবে, বা এটাকে এতটাই কম, এটা প্রায় অদ্রবীভূত। BaSO4 জলে দ্রবীভূত হতেই চায় না প্রায়। কেন? কারণ একই গল্প, বেরিয়াম সাইজে বড়, সালফেটও সাইজে বড়, তাহলে এদের মধ্যে কম্বিনেশন কী হবে? কম্বিনেশন হবে স্ট্রং কম্বিনেশান। স্ট্রং কম্বিনেশন হলে কী হবে? তাহলে ল্যাটিস এনার্জি বেশি হবে। ল্যাটিস এনার্জি বেশি হলে তার দ্রাব্যতা কম হবে। এইটা গুছিয়ে বলতে হবে। আচ্ছা তাহলে এটা কিন্তু পরীক্ষায় BaSO4 কেন জলে অদ্রবীভূত বা দ্রবীভূত নয় সেটা কিন্তু জিজ্ঞেস করেছে, আমি দেখাচ্ছি কোশ্চেনটা। আচ্ছা দেখো এবার এটা দেখো ফ্লোরাইড। ফ্লোরাইডের ক্ষেত্রে কী হচ্ছে? ফ্লোরাইড স্মল। ম্যাগনেসিয়াম কী হবে? ম্যাগনেসিয়াম দেখো এখানে কী দিয়েছে? ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্টোনসিয়াম। আচ্ছা সে একই রকমভাবে তাহলে কী হবে? ডাউন দ্য গ্রুপ। তাহলে বেরিয়াম কি? লার্জ। ফ্লোরাইড কী হবে? স্মল। তাহলে এটা কী হবে? স্মল। তাহলে দেখো লার্জ স্মল কম্বিনেশান, তাহলে ইউ কী হবে? লো হবে। ইউ লো মানে সলিবিলিটি বেশি, তাহলে কী হবে? এইটা হবে সলিবিলিটি। এই তো কোশ্চেন, এই কোশ্চেনগুলোই আসবে পরীক্ষায় আর ছক্কা দিতে হবে, দেখেছো? তাহলে দেখো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে এই দ্রাব্যতা দিয়ে, কত সহজে হয়ে যাচ্ছে। এইবার দেখো এই হলো হচ্ছে মোটামুটি আমরা 9টা কোশ্চেন করলাম এরকম, এই জানলে আর কিচ্ছু লাগবে না, বুঝেছো? তাহলে এবার দেখো, এবার যেটা বলেছিলাম যে মাঝারি যদি থাকে বা কিছু এক্সেপশান আছে যেগুলো থাকলে আমি কি করব তখন আমরা কি করব দেখো আচ্ছা তার আগে আমি যেটা দেখেছি বেরিয়াম সালফেটের জলে অদ্রাব্য কেন সেইটা আমাদের একটু জানতে হবে। এই যে বেরিয়াম সালফেট জলে অদ্রাব্য কেন? কারণ হচ্ছে ওই বলেইছি বেরিয়াম 2+, হ্যাঁ এটা কি আকারে বড়, আর SO4 2-, এটাও আকারে বড়। তাহলে দুটোই যদি বড় হয় তাহলে এখান থেকে কী হবে? বেরিয়াম, আর লিখবে বাংলা এরকমভাবে বেরিয়াম
2+ এবং সালফেট 2- দুজনেই যেহেতু আকারে বড়, তাই এদের যে ল্যাটিস গঠিত হবে সেই ল্যাটিসের ল্যাটিস শক্তি অনেক বেশি হবে। আমরা জানি দ্রাব্যতা, তাহলে ল্যাটিস শক্তি কী হবে? ল্যাটিস শক্তি বেশি হবে, বেশি হবে। তাহলে আমরা জানি দ্রাব্যতা কি প্রপোর্শনাল টু 1/, ল্যাটিস শক্তি। তাহলে কি হবে? ল্যাটিস শক্তি যেহেতু বেশি, তাহলে দ্রাব্যতা কি হবে? এর দ্রাব্যতা কি হবে? তাহলে BaSO4 এর দ্রাব্যতা কম হবে। ঠিক আছে, ওই যে কম বা অদ্রাব্য যাই বলুন না কেন এইটা হবে। তাহলে এইটাকেই তোমাকে গুছিয়ে বলতে হবে। ঠিক আছে, 2 লাইনের উত্তর হবে। তাহলে এটা খুব সহজ হয়ে গেল, এটা 2016 সালে এসেছিল। তাহলে ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো, এইবার আমরা বলবো এক্সেপশন। এক্সেপশনে কি দেখছি দেখো, যদি ওই সিএল থাকে মানে মাঝারি বাবু যদি থাকে, মাঝারি বাবু, এই দেখো মাঝারি বাবু, মাঝারি বাবু কোথায় গেল? দেখো মাঝারি বাবু, মাঝারি আয়তন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কাকে স্মরণ করব? ফ্যাজান বাবাকে স্মরণ করব, ফ্যাজানস রুল। ঠিক আছে, তাহলে দেখো মাঝারি আয়তন যদি থাকে তাহলে কি করব? দেখো মাঝারি আয়তন মানে CL- যদি থাকে তাহলে ফ্যাজানস রুল ব্যবহার করতে হবে, ফ্যাজানস রুল ব্যবহার করতে হবে। ঠিক আছে, তার মানে এই নয় যে সবসময় বলেছি যে এটা কিন্তু এটা করবে না যে এটা স্যার বলেছে CL- হলে ফ্যাজানস, এটা তোমার স্টেজের জন্য। ঠিক আছে, পরবর্তীতে কিন্তু এই জায়গাটা কিন্তু গন্ডগোল আছে। সব সিএল থাকলেই ফ্যাজানস রুল হয় না, কিছু কিছু ক্ষেত্রে ওই সাইজ দিয়েও বলা যায়। ঠিক আছে, সেগুলো তোমাদের পরীক্ষা আসবে না, তাহলে তোমাদের এইগুলো আসবে, এইটাই মাথায় রাখো। সিএল থাকলে কি করব? ফ্যাজানস রুল ব্যবহার করব। ঠিক আছে, এইটা হয়েছে। আর আরেকটা হচ্ছে AGF, AGCL, AGBR, AGI, এদের ক্ষেত্রেও যদি আমরা দেখো সাইজ দিয়ে বলতে চাই, মানে বড় ছোট সাইজ দিয়ে বলতে চাই, তাহলে যে রেজাল্টটা আসবে অ্যাকচুয়াল রেজাল্ট তার ঠিক উল্টো হয়, সেখানেও ফ্যাজানস রুল দিয়ে বলতে হবে। এটাও তাই। তার মানে এর এখানে যে 3টে এক্সাম্পল আমরা লিখেছি, এই 3টে কিন্তু ফ্যাজানস রুল দিয়ে বলতে হবে। 3টে স্পিসিসই ফ্যাজানস রুল দিয়ে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ক্লোরাইড থাকলে আমরা ফ্যাজানস রুল করব, আর এইগুলো থাকলে আমরা ফ্যাজানস রুল করবো। দেখো একটু করে খেয়াল করো, যদি আমাদের AGF, AGCL, AGBR, AGI দিত, তাহলে এটা যদি পরীক্ষায় দেয়, তুমি যদি সাইজ দিয়ে বলতে চাও, তাহলে দেখো তুমি যদি বলো তাহলে কী হবে? এখানে দেখো ফ্লুরাইড CL, BR, I, এটা যদি বলতে চাও তাহলে দেখো, যদি আমাদের মানে সাইজ দিয়ে বলতে চাই তাহলে সিলভারের সঙ্গে যদি এটা যায় তাহলে দেখো এটা ওই সাইজ দিয়ে কম করতে যাবে না। সাইজ দিয়ে করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে, এটা সিলভার কন্ট্রাকশন আছে, সাইজ ছোট, 3D কন্ট্রাকশন, তাহলে সাইজ ছোট, তাহলে সাইজ ছোট, ফ্লুরাইড ছোট, তাহলে এটার তো সলিবিলিটি সবচেয়ে কম হওয়ার কথা, তাই না? এটা হওয়ার কথা। আর এটা তো সাইজে দেখো, এটা সাইজ ছোট আর আয়োডাইড সাইজে বড়, তাহলে মিসলিডিং হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এখানে কিন্তু দ্রাব্যতা বেশি হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট যেটা দেয় পুরো উল্টো, পুরো উল্টো। দ্রাব্যতা হচ্ছে এইটা হয়। ঠিক সিমিলারলি দ্রাব্যতা হয় এইটা হয় দ্রাব্যতা অ্যাকচুয়ালি। এবার এটা দেখো, তাহলে পুরো উল্টো হয়ে যাচ্ছে ওই রেডিয়াসের যে ব্যাপারটা, সাইজের যে ব্যাপারটা। তাহলে আমরা কি করব? এটাকে আমরা ফ্যাজানস রুল দিয়ে অ্যাপ্লাই করব। ফ্যাজানস রুল দিয়ে কী করে অ্যাপ্লাই করব দেখা যাক। দেখো ফ্যাজানস রুল দিয়ে কী করে অ্যাপ্লাই করব। দেখো ফ্যাজানস রুল হচ্ছে, দেখো খেয়াল করে, ফ্যাজানের সূত্র। দেখো ফ্যাজানের সূত্রতে আমরা কিভাবে ব্যাপারটাকে বুঝতে পারি, খেয়াল করো। দেখো ফ্যাজানের সূত্রতে বলা হচ্ছে যে, দেখো ধরো মনে করো এটা একটা ক্যাটায়ন, হ্যাঁ, কই গেল, মনে করো এটা একটা ক্যাটায়ন, আর এর পাশে এটা একটা অ্যানায়ন, ঠিক আছে। আচ্ছা এইবার যেটা হয় সেটা হচ্ছে যে এইটা ক্যাটায়ন আর এটা অ্যানায়ন। এবার আমরা জানি অ্যানায়ন কি হয়, অ্যানায়ন একটু ঢিলে ঢালা হয়, সাইজে বড় হয়, নেগেটিভ চার্জ যেহেতু আছে, আর ক্যাটায়ন যেহেতু পজিটিভ চার্জ আছে, মানে অ্যাট্রাকশন বেশি, ক্যাটায়ন মানে তার ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানে, তাহলে সাইজে কী করে, কন্ট্রাক্ট করতে চায়। তাহলে কি হয়, এই ক্যাটায়নগুলো কী করে জানো তো, এই ক্যাটায়নগুলো এই অ্যানায়নকে নিজের দিকে টানে। তো নিজের দিকে যদি টানে তাহলে যেটা হয় সেটা হচ্ছে এইরকমভাবে, এরকম নিজের দিকে টানে। তাহলে নিজের দিকে যদি টানে, দেখো এই যে একটা জায়গা তৈরি হয়েছে, খেয়াল করো, নিজের দিকে যদি টানে তাহলে এই যে একটা জায়গা তৈরি হয়েছে, এইটা হচ্ছে কি বলা হয়, এটাকে বলা হয় ওভারল্যাপ জোন।
এই যে একটা ওভারল্যাপ হয়েছে, আর এই ওভারল্যাপ যদি তৈরি হয় তাহলে এই যে বন্ড যেটা, এই বন্ডের মধ্যে একটা সমযোজী ক্যারেক্টার তৈরি হয়েছে, সমযোজী ধর্ম তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো সমযোজী ধর্ম তৈরি হয়েছে কী করে না, ক্যাটায়ন কী করছে, অ্যানায়নগুলোকে নিজের দিকে টানছে। এবার এই ক্যাটায়ন যত নিজের দিকে টানবে তত অ্যানায়ন নিজের দিকে আসবে। এবার এই ক্যাটায়নের নিজের দিকে টানাটাকে বলা হয় পোলারাইজিং পাওয়ার। কি বলা হয়? পোলারাইজিং ক্ষমতা। ঠিক আছে, আর আর এটাকে কী বলা হয়? পোলারাইজেবিলিটি। কীরকম না, এবার অ্যানায়নটা দেখো, অ্যানায়নটা ও ও ও ও কী করছে, ওকে অ্যাট্রাক্ট করছে, ফলে কী হচ্ছে, অ্যানায়নগুলো ওর দিকে চলে যাচ্ছে। অ্যানায়ন ইলেকট্রন ক্লাউডটা, ইলেকট্রনের যে ডেনসিটি যেটা আছে, ইলেকট্রনটা ওর দিকে বেশি বেঁকে যাচ্ছে, ফলে কী হচ্ছে, ওখানে একটা ওভারল্যাপ বা সমযোজী ক্যারেক্টার তৈরি হচ্ছে। এবার এই যে দেখো পোলারাইজিং পাওয়ার, এই ক্যাটায়নটা যত নিজের দিকে টানতে পারবে তার পোলারাইজিং পাওয়ার বাড়বে। এবার অ্যানায়নের ক্ষেত্রে হচ্ছে, অ্যানায়ন দেখো ও যে ডাকছে, ডাকলেই কি চলে যাবে নাকি? এবার এই ডাকলেই চলে যাওয়ার যে ধর্মটা, এটাকে বলা হয় পোলারাইজেবিলিটি। পোলারাইজেবিলিটি পোলারাইজেবিলিটি। তাহলে এই পোলারাইজেবিলিটি যত বেশি হবে তত সে কী করবে, ওদিকে সহজে কী করবে, ওদিকে পোলারাইজ হয়ে যাবে, আর পোলারাইজ হলেই সমযোজী ধর্ম বাড়বে। তাহলে ক্যাটায়নের কী ধর্ম দেখাচ্ছে? ক্যাটায়ন দেখাচ্ছে পোলারাইজিং পাওয়ার, আর এদিকে কি হচ্ছে, পোলারাইজেবিলিটি, মানে ও টানছে, টেনে ওকে বিকৃত করার চেষ্টা করছে, আর ও বিকৃত হয়ে যাচ্ছে। এই দুটো জিনিস যদি দুটোই ভালো হয় তাহলে এর মাঝে সমযোজী ধর্ম বাড়বে। তার মানে সোজা কথা হচ্ছে যে সমযোজী ধর্ম কোনো একটা বন্ডের মধ্যে, ক্যাটায়ন অ্যানায়নের যে বন্ড, এই যে কম্পাউন্ডটা হয়েছে তার সমযোজী ধর্ম, সমযোজী ধর্ম প্রপোর্শনাল টু কী হয়ে যাচ্ছে, পোলারাইজিং পাওয়ার। পাওয়ার বা পোলারাইজিং ক্ষমতা যত বেশি হবে তত তত কী হবে, তত পোলারাইজ হবে, কোভ্যালেন্সি বাড়বে, সমযোজী বন্ধন ভালো হবে। আচ্ছা, আর যদি পোলারাইজেবিলিটি বলি তাহলে সেটাও তাই, পোলারাইজেবিলিটি যত বাড়বে, পোলারাইজেবিলিটি যত বাড়বে তত কিন্তু সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে এটাই হচ্ছে তোমার রুল, এটাই হচ্ছে রুল। ঠিক আছে, তাহলে পোলারাইজিং পাওয়ার অ্যান্ড পোলারাইজেবিলিটি। এবার দেখো পোলারাইজিং পাওয়ার আর পোলারাইজেবিলিটি কখন বাড়বে। দেখো পোলারাইজিং পাওয়ার, তাহলে পোলারাইজিং পাওয়ারটা কার জন্য? পোলারাইজিং পাওয়ারটা হচ্ছে ক্যাটায়নের জন্য, পোলারাইজিং পাওয়ার। পোলারাইজিং পাওয়ার, আর এটা হচ্ছে কি, পোলারাইজেবিলিটি। পোলারাইজিং পাওয়ার আর পোলারাইজেবিলিটি এটা কার? পোলারাইজিং পাওয়ার কার? ক্যাটায়নের। আর পোলারাইজেবিলিটি কার? অ্যানায়নের। পোলারাইজেবিলিটি কার দরকার হয়? অ্যানায়নের। দেখো পোলারাইজিং পাওয়ার কখন বেশি হবে, টানার ক্ষমতা কখন বেশি হবে? 1 নম্বর, যখন ক্যাটায়নের যে ক্যাটায়ন তার চার্জ প্লাস চার্জ যত বাড়বে, চার্জ যত বাড়বে তত পোলারাইজিং পাওয়ার বাড়বে। আর পোলারাইজিং পাওয়ার বাড়লে কি বলেছি, সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে। তার মানে ওইখানে সমযোজী ধর্ম বা কোভ্যালেন্সি তত বৃদ্ধি পাবে। সমযোজী ধর্ম মানে কোভ্যালেন্সি বৃদ্ধি পাবে বন্ডের মধ্যে। আচ্ছা, আরেকটা কি, আরেকটা হচ্ছে যদি সাইজ যত কম হবে, আকার যত ছোট হবে, ঠিক আছে, ক্যাটায়নের আকার যত ছোট হবে তত কী হবে, আকার ছোট মানে কি, নিউক্লিয়াসের কাছে চলে আসছে ইলেকট্রন, তাহলে অ্যাট্রাকশন তার কী হবে, বাড়বে। অ্যাট্রাকশন বাড়লে পোলারাইজিং পাওয়ারও বাড়বে, টানার ক্ষমতা বাড়বে। তাহলে সাইজ যত ছোট হবে তত পোলারাইজিং পাওয়ার বাড়বে, আর পোলারাইজিং পাওয়ার বাড়লেই ওভারল্যাপ হবে, মানে একটার উপর আরেকটা ঘাড়ে গিয়ে পড়বে, তাহলে কোভ্যালেন্সি এখানেও কী হবে, বৃদ্ধি পাবে। তার মানে সোজা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কোভ্যালেন্সি বা সমযোজ্যতা বা সমযোজী ধর্ম, সমযোজী ধর্ম
সমযোজী ধর্ম কিসের সঙ্গে যাচ্ছে? তাহলে দেখো সমযোজী ধর্ম সাইজ চার্জ যত বাড়বে মানে চার্জের সঙ্গে প্রপোর্শনাল, ঠিক আছে, চার্জ তার সঙ্গে প্রপোর্শনাল, আর আয়তনের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, আয়তনের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা কার জন্য? এটা ক্যাটায়নের জন্য। ক্যাটায়নের জন্য কি হবে? ক্যাটায়নের জন্য পোলারাইজিং পাওয়ার দিয়ে সমযোজী ধর্ম কোনো একটা বন্ডের মধ্যে সমযোজী ক্যারেক্টার কতটা রয়েছে সেটা আমরা এখান থেকে পেতে পারি। আচ্ছা, পোলারাইজেবিলিটি এবার কি হবে? পোলারাইজেবিলিটি যেটা হবে সেটা কি করে বলবো আমরা? দেখো পোলারাইজেবিলিটি কি করে বলবো আমরা, খেয়াল করো। পোলারাইজেবিলিটি কার? এটা অ্যানায়নের। অ্যানায়নের পোলারাইজেবিলিটি মানে ও টানছে আমি সহজে চলে যাচ্ছি কিনা, মানে এই যে ডিফর্ম হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, এই যে ডিফর্ম হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, এই ডিফর্মটা হয়ে যাবে কখন? যদি এর কাছে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি থাকে, প্রচুর ইলেকট্রন থাকে, নিয়ে যা, তার মানে ইলেকট্রন বেশি হতে হবে, মানে কি হবে? এটা হচ্ছে পজিটিভ চার্জ বেশি হবে বলেছিলাম, আর মানে পজিটিভ চার্জ, এবার পজিটিভ চার্জ যত বাড়বে, এবার এখানে কি হবে? এখানে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ যত বাড়বে, নেগেটিভ চার্জ অ্যানায়নের মাথায় যত বাড়বে তত কি হবে? তত পোলারাইজেবিলিটি, পোলারাইজেবিলিটি বাড়বে, আর পোলারাইজেবিলিটি বাড়লে কোভ্যালেন্সি ও বাড়লে ভালো হবে, তার মানে কোভ্যালেন্সি কি হবে? বেশি হবে। আচ্ছা, এবার দেখো যদি আমি বলি তাহলে এবার এখানে সাইজের সঙ্গে কী হবে? সাইজ যত বেশি হবে, সাইজ বড় মোটা সোটা লোক তাকে সহজে কী হবে? পোলারাইজ করে দেওয়া যাবে। যদি এটা প্রচুর বড় হয় তাহলে বড় আসলে সহজেই ওর দিকে বেঁকে যাবে, তাই না? তাহলে সাইজ যত বেশি হবে তত পোলারাইজেবিলিটি বেশি হবে, পোলারাইজেবিলিটি তত বেশি হবে। তাহলে সাইজ যত বেশি হবে পোলারাইজেবিলিটি তত বেশি হবে, তার মানে সে একই রকমভাবে কোভ্যালেন্সি তত বেশি হবে, সাইজ বাড়লে কোভ্যালেন্সি বাড়বে। তার মানে সোজা কথা হচ্ছে নেগেটিভ চার্জ আর সাইজ যত বেশি হবে, তাহলে অ্যানায়নের ক্ষেত্রে তাহলে সমযোজী ধর্ম কি হবে? সমযোজী ধর্মের ক্ষেত্রে অ্যানায়নের ক্ষেত্রে কি হবে? অ্যানায়নের ক্ষেত্রে সমযোজী ধর্ম ক্ষেত্রে কি হবে? তাহলে আমরা কি দেখব? নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ ডিভাইড বাই নেগেটিভ চার্জ, এখানে লিখি আমি নেগেটিভ চার্জ ধর্ম কি হচ্ছে? প্রপোর্শনাল টু কি হচ্ছে? নেগেটিভ চার্জ, হ্যাঁ, আবার প্রপোর্শনাল টু কি হচ্ছে? আয়তন। এই তাহলে হয়ে গেল অ্যানায়নের ক্ষেত্রে। তাহলে অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা বলতে পারছি, ঠিক আছে? তাহলে অ্যানায়নের ক্ষেত্রে সমযোজী ধর্ম যখন চেক করবে তখন কী হবে? অ্যানায়নের ক্ষেত্রে সাইজ বড় হতে হবে, তাহলে সমযোজী বন্ধন ভালো হবে, আর নেগেটিভ চার্জ বেশি হতে হবে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে হবে বা দুটোই হতে হবে। আচ্ছা, আর ক্যাটায়নের ক্ষেত্রে পজিটিভ চার্জ যত বেশি হবে তত অ্যাট্রাক্ট করতে পারবে, তার মানে সেক্ষেত্রে পজিটিভ চার্জ বেশি হতে হবে আর আয়তন ছোট হতে হবে। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে পজিটিভ চার্জ বেশি হতে হবে, নয়তো আয়তন ছোট হতে হবে, আর অ্যানায়নের ক্ষেত্রে পজিটিভ চার্জ জায়গায় নেগেটিভ চার্জ চলে আসবে, তাহলে নেগেটিভ চার্জ বেশি হতে হবে, নয়তো আয়তন বড় হতে হবে। এই যদি কম্বিনেশন হয় তাহলে সমযোজী ক্যারেক্টার বাড়বে। এই হচ্ছে ফ্যাজন্স রুল। তাহলে এটা ফান্ডামেন্টাল, এইটা হচ্ছে ব্যাপার। এবার দেখো এখানে আমরা যদি এখানে ব্যাপারটাকে অ্যাপ্লাই করি, খেয়াল করো, দেখো এখানে একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে যারা সমযোজী ধর্ম বেশি দেখাবে, এবার দেখো সমযোজী ধর্ম যদি বৃদ্ধি পায় আর কি, সমযোজী ধর্ম বৃদ্ধি পাওয়া মানে কি? তাহলে সে কম ধ্রুবীয় হবে, কারণ আয়নিক কম্পাউন্ডগুলো বেশি ধ্রুবীয় হয়, বেশি পোলার হয়, তারপরে সমযোজী বন্ধন যাদের মধ্যে বেশি হবে তাদের ধ্রুবীয়তা কম হবে। আর জল যেহেতু ধ্রুবীয়, তাহলে জল ধ্রুবীয় হলে কি হবে? কম ধ্রুবীয় কোনো দ্রাব বেশি ধ্রুবীয় কোনো দ্রাবকে দ্রবীভূত হতে চায় না, ধ্রুবীয়তে দ্রবীভূত হতে চায়, কম ধ্রুবীয়তে দ্রবীভূত হতে চায়। তাহলে এখানে দেখো কম ধ্রুবীয়কে জৈব যৌগ, তাহলে জৈব যৌগে যেহেতু ধ্রুবীয়তা কম, তাই জন্য যারা সমযোজী যৌগ তারা জৈব যৌগে বেশি দ্রবীভূত হবে।
তাই জন্য যদি সমযোজী ধর্ম আমি চেক করতে পারি তাহলে জৈব যৌগে দ্রবীভূত হবে নাকি কম জৈব যৌগ মানে যারা জলে দ্রবীভূত বেশি হবে। তাহলে সেক্ষেত্রে যে কম ধ্রুবীয় যারা বা সমযোজী যারা তারা সবসময় অর্গানিক সলভেন্ট বা জৈব যৌগ যেটা তাদের বেশি দ্রবীভূত হবে, এইটা আমাদের জানতে হবে। এবার দেখো তাহলে আমাদের যদি কোশ্চেন করি তাহলে দেখো বলছে পিরিডিনে বেশি দ্রাব্য কোনটি। পিরিডিন মানে কি? পিরিডিন মানে কিন্তু জৈব যৌগ। পিরিডিন মানে জৈব যৌগ। এবারকে দেখতে হবে তাহলে এদের মধ্যে যদি জৈব যৌগের দ্রবীভূত বেশি চাই তাহলে বেশি কোভ্যালেন্ট যে বেশি সমযোজী যে সেই জৈব যৌগে দ্রবীভূত হবে। তাহলে সমযোজ্যতা চেক করলেই হয়ে যাবে। তাহলে আমাদের কি আছে দেখো, তাহলে দেখো LiCl, NaCl, KCl আর CHCl। তাহলে এদের মধ্যে আলাদা কি আছে, ক্যাটায়নগুলো আছে, কিন্তু তুমি যদি হ্যালাইড দেখো তাহলে সবই ক্লোরিন, তাহলে তুমি অ্যানায়ন দিয়ে বলতে পারছো না। তাহলে যেটা হবে এখানে দেখতে হবে Li প্লাস, Na প্লাস, K প্লাস, CS প্লাস, এটা দেখতে হবে। এখন এদের যদি দেখি তাহলে দেখো প্রথমে আমি কি দেখবো, ক্যাটায়ন যেহেতু আলাদা তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে কি দেখতে হয়, ক্যাটায়নের ক্ষেত্রে দেখো যদি আমি চার্জ প্রথমে দেখি তাহলে চার্জ যত বাড়ে সমযোজী ধর্ম তত বাড়ে, পজিটিভ চার্জ যত বাড়ে। যদি চার্জে মিলে যায় তাহলে আয়তন দেখবো। চার্জ আগে দেখি, তাহলে চার্জ যদি দেখি তাহলে দেখো চার্জ সবারই +1+1+1, তাহলে এক্ষেত্রে কিন্তু চার্জ দিয়ে আমরা বলতে পারবো না কার সমযোজী ধর্ম বেশি। তাহলে এখানে আয়তন দেখতে হবে। তাহলে আয়তনের ক্ষেত্রে কী বলা হয়েছে, আয়তনের ক্ষেত্রে বলা হয়েছে আয়তন যত কম হবে সমযোজী ধর্ম তত বেশি হবে, আর সমযোজী ধর্ম যত বেশি হবে তত দ্রাব্যতা তত কী হবে, অর্গানিক সলভেন্টের দ্রাব্যতা তত বৃদ্ধি পাবে। তাহলে দেখো চার্জ হয়ে গেল, চার্জ দিয়ে বলতে পারছি না, তাই আয়তন কী হবে, আয়তন হচ্ছে Li প্লাস সবচেয়ে ছোট, তারপর Na প্লাস, তারপর K প্লাস, তারপর সিজিয়াম প্লাস। আয়তন যত ছোট হবে তত পোলারাইজ করার ক্ষমতা কী হবে, পোলারাইজ করার ক্ষমতা কী হবে, পোলারাইজ করার ক্ষমতা তত বেশি হবে। আয়তন যত বেশি হবে, আয়তন যত ছোট হবে পোলারাইজ করার ক্ষমতা তত বেশি হবে, তাই তো। পোলারাইজ করার ক্ষমতা যদি বেশি হয় তাহলে সমযোজী ধর্ম কার বেশি হবে, যার পোলারাইজ করার ক্ষমতা বেশি তার সমযোজী ধর্ম বেশি। তাহলে LiCl, তারপর NaCl, তারপর KCl, তারপর CHCl। তাহলে দেখো এদের মধ্যে সমযোজী কে বেশি, তাহলে LiCl সবচেয়ে বেশি সমযোজী। তাহলে সবচেয়ে বেশি সমযোজী মানে সবচেয়ে বেশিও অর্গানিক সলভেন্টে বেশি দ্রবীভূত হবে। অর্গানিক সলভেন্ট মানে জৈব যৌগকে পিরিডিন জৈব যৌগ মানে এখানে কে দ্রবীভূত হবে বেশি যে সমযোজী। তাহলে বেশি সমযোজী কে হলো, LiCl বেশি সমযোজী, তাহলে LiCl বেশি পিরিডিনের দ্রবীভূত হবে, এটা হবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফেজান্স রুল। তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট বলছে এসেনসিয়াল টু কঠিন আয়নীয় যৌগ হলেও এসেনসিয়াল ফর একটি সমযোজী তরল। দেখো কঠিন তরল নিয়ে যাবে না, কঠিন আয়নীয় মানে কঠিন হবে। আচ্ছা তাহলে এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে আয়নীয় আর সমযোজী, এই দুটো ব্যাপার বুঝতে হবে। তাহলে এখানে কি আছে, এখানে দেখো এগেইন আছে SnCl2 আর SnCl4, এই দুটো আছে। তাহলে এবার দেখো SnCl2 SnCl4 সেই হ্যালাইড কি আছে, ক্লোরিন থাকলে আমরা কী করবো, ফেজান্স রুল অ্যাপ্লাই করবো, তাই না, ফেজান্স রুল অ্যাপ্লাই করবো। দেখো এবার এখানে কি পার্থক্য আছে, দেখো এখানে ক্লোরিন আছে, SN আছে, কিন্তু পার্থক্য যেটা আছে সেটা আছে দেখো SN এখানে +2-তে আছে আর এখানে SN+4 আছে, দেখতেই পাচ্ছ। তাহলে এবার এদের যদি কম্পেয়ার করি তাহলে ফেজান্স রুল অ্যাপ্লাই করি, প্রথমে কি দেখবো আমি, প্রথমে দেখবো হচ্ছে চার্জ। তাহলে চার্জ যদি দেখি তাহলে এখানে দেখো +2 আর এখানে +4 ক্যাটায়নের ক্ষেত্রে, তাহলে দেখো এইটা বেশি আছে। চার্জ যত বেশি হবে দেখো চার্জ বেশি হলে কী হবে, পজিটিভ চার্জ যত বেশি হবে সমযোজী ধর্ম তত বেশি পাবে, তাহলে পোলারাইজিং পাওয়ার বৃদ্ধি পাবে বা পোলারাইজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে প্লাস চার্জ এই যদি অর্ডার হয় তাহলে পোলারাইজ করার ক্ষমতা, পোলারাইজ করার ক্ষমতা কার বেশি হবে, তাহলে SN+2 থেকে SN+4-এর
+4 পোলারাইজ করার ক্ষমতা কী হবে, বেশি হবে। তাহলে সমযোজী ধর্ম কী হবে, সমযোজী ধর্ম তাহলে কী হবে, SnCl2 থেকে SnCl4 এর বেশি হবে সমযোজী ধর্ম। ঠিক আছে, তাহলে SnCl4 এর সমযোজী ধর্ম বেশি হবে, SnCl4 এর সমযোজী ধর্ম বেশি হবে। তাহলে এ হচ্ছে বেশি সমযোজী, বা সমযোজী, আর এ দেখো কম সমযোজী। কম সমযোজী মানে কি, অটোমেটিক্যালি বেশি আয়নীয় বা আয়নীয়, সিম্পলি এ আয়নীয়। তাহলে দেখো SnCl2 কঠিন আয়নীয় হয়ে গেল, কেন, কারণ সমযোজী কম। আমরা জানি কি সমযোজী ধর্ম যত বেশি হবে আয়নীয় ধর্ম তত কম হবে, এইটাই হচ্ছে রুল। ঠিক আছে, এইটা হচ্ছে রুল, অ্যান্ড ভাইস ভার্সা। সমযোজী ধর্ম যত কম হবে আয়নীয় ধর্ম বেশি হবে। তাহলে দেখো এখন সমযোজী ধর্ম কম হয়েছে, আয়নীয় ধর্ম তাহলে বেশি হবে। ওই জন্য SnCl হচ্ছে আয়নীয় আর এটা হচ্ছে সমযোজী। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, এটা হচ্ছে সমযোজী। আচ্ছা, এই গেল কোশ্চেন। তাহলে খুব সিম্পল, এখান থেকে অ্যান্সার করা যাবে। আচ্ছা, নেক্সট দেখো, লাস্ট কোশ্চেন দেখো, বলছে NaCl, MgCl2, AlCl3 যৌগগুলোকে গলনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। গলনাঙ্ক দেখো, যত আয়নিক হবে তাদের ইন্টারাকশানটা আয়নিক ইন্টারাকশান, খুব স্ট্রং ইন্টারাকশান হবে, তাহলে তাদেরকে আলাদা করা খুব কঠিন হয়ে যাবে। তাই জন্য তাদের কী হবে, সমযোজী ধর্ম, এই গলনাঙ্ক তত কী হবে, তার গলনাঙ্ক তার বেশি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে কী হচ্ছে গলনাঙ্কর ক্ষেত্রে, তাহলে কী হচ্ছে, যত সমযোজী ধর্ম যত বৃদ্ধি পাবে তত গলনাঙ্ক তাহলে কী হবে, কম হবে। কারণ আয়নিক বেশি হলে মানে সমযোজী ধর্ম যদি বেশি হবে তাহলে আয়নীয় কী হবে, আয়নীয় ধর্ম কী হবে, আয়নীয় ধর্ম কী হবে, আয়নীয় ধর্ম কম হবে। আর এই দুটো যদি হয় তার মানে সমযোজী বেশি বা আয়নীয় কম, তাহলে গলনাঙ্ক কী হবে, কম হবে। ঠিক আছে, এইটা হচ্ছে মেন পয়েন্ট। ঠিক আছে, তাহলে সমযোজী ধর্ম বাড়লে গলনাঙ্ক কমে। তাহলে আমরা সমযোজী ধর্ম চেক করব, কি আছে বলো, NaCl, MgCl2, AlCl3। আচ্ছা, NaCl এর মধ্যে পার্থক্য কী আছে, সেই Cl মানে ফ্যাজান্স রুল। তাহলে এখানে পার্থক্য আছে কি, Na প্লাস Mg প্লাস 2 Al3 প্লাস। তাহলে এখানে কি আছে, চার্জ +1 +2 +3। চার্জ দেখো বাড়ছে, আর চার্জ বাড়লে কী হবে, চার্জ বাড়লে পোলারাইজ করার ক্ষমতা, পোলারাইজ করার ক্ষমতা কী হবে, তাহলে Na প্লাসের থেকে Mg2 প্লাসের বেশি হবে, আর সবচেয়ে বেশি হবে Al3 প্লাসের। তাহলে সমযোজী ধর্ম কী হবে, তাহলে NaCl এর সবচেয়ে কম হবে, MgCl2 তার থেকে বেশি হবে, আর AlCl3 তার থেকে বেশি হবে। তাহলে সমযোজী ধর্ম এইটা। ঠিক আছে, তাহলে সমযোজী ধর্ম যত বাড়বে গলনাঙ্ক তত কমবে। তাহলে গলনাঙ্ক কী হবে, ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তাহলে কম সবচেয়ে কী হবে গলনাঙ্ক, যে যত কোভ্যালেন্ট সমযোজী তার গলনাঙ্ক কম হবে। তাহলে AlCl3 গলনাঙ্ক সবচেয়ে কম হবে, তারপর MgCl2, তারপর NaCl। এই হয়ে গেল অর্ডার গলনাঙ্কের। ঠিক আছে, তাহলে এখানে আমরা ফ্যাজান্স রুল দিয়ে কিন্তু এটা করতে পারি। তাহলে দেখো, এই মোটামুটি ফ্যাজান্স রুল রিলেটেড এই ধরনের কোশ্চেন কিন্তু এসেছে। ঠিক আছে, তাহলে আমরা এই পার্টে একটা পার্ট আমরা করে ফেললাম। তাহলে আমাদের যে সাজেশনের মেন যে এটা ছিল, টপিকগুলো ছিল, তার মধ্যে আমাদের এই দ্রাব্যতা যেটা ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গেল। এরপর আমাদের বাকি থাকছে সংকরায়ন, ভেস্পার, আর এইটা ভীষণ ইম্পর্টেন্ট, আণবিক কক্ষক তত্ত্ব। ঠিক আছে, তাহলে সেগুলো আমরা নেক্সট এপিসোডে আলোচনা করব। আজকে তাহলে এ পর্যন্তই। থ্যাংক ইউ।